তাহলে রিলেশনশিপ নিয়ে, অ্যান্টিন্যাটালিজম, আরো বিয়ে শাদী আরো কিছু নিয়ে ভিডিও বানানোর কথা, তো তুমি সাড়া দিছো আমাকে মেসেজে। আচ্ছা ঠিক আছে, এখন তাহলে তুমি তোমার প্রশ্ন করো, শুনি। আচ্ছা ভাইয়া, তো শুরু করি অ্যান্টিন্যাটালিজম নিয়ে। আপনার চিন্তা ভাবনা কি অ্যাবাউট অ্যান্টিন্যাটালিজম? অ্যান্টিন্যাটালিজম নিয়ে আমি তো আগে অনেক ভিডিও বানাইছি, তো ওখানে তো মানে ব্যক্ত করছি যে অ্যান্টিন্যাটালিজম আসলে কেন দরকার। তো তারপর তুমি যখন জিজ্ঞাসা করলে একটু বলি। জি হ্যাঁ, তো বিষয়টা হচ্ছে যে এই মুহূর্তে দাঁড়িয়ে এখন ওয়ার্ল্ডে 8.1 বিলিয়ন মানুষ আছে। তো এত মানুষের চাপ আসলে মানে কতটুকু আমরা সহ্য করতে পারবো, বা এতগুলা মানুষ আসলে কিভাবে আমরা একসাথে ফাংশন করবো, এটা একটা বিষয়। তো আমি যদি বৈশ্বিকভাবেও না যাই, এখন অনেকে বলবে যে পুঁজিবাদের একটা উদাহরণ দিবে, যে জাস্ট 1% ধনী মানুষের কাছে বেশিরভাগ সম্পত্তি আছে, তো তারা যদি সবাইকে ইকুয়ালি একটা সুষম বন্টন করে দেয় তাহলে তো বিষয়টা হয়ে যায়। কিন্তু এখানে সব কান্ট্রির অবস্থা আবার একরকমও না। জাপানে জনসংখ্যাই নাকি বাড়তেছে না, তো ওইটা একটা ঝামেলা। কিন্তু আমি যদি বৈশ্বিক বিষয়টা না টানি, আগে তো আমার নিজের দেশকে ঠিক করতে হবে না। এখন নিজের দেশের প্রেক্ষাপটে যদি আমি দেখি, ওই দিন আমি একটা সার্চ করতেছিলাম গুগলে, সার্চ করে দেখি যে বাংলাদেশের প্রতি ঘনমিটারে 1315 জন বা এরও বেশি সম্ভবত মানে লোক বসবাস করে। ইভেন রাস্তা দিয়ে চলতে গেলেও দেখা যায় যে একজনের সাথে আর একজনের ধাক্কা লেগে যায়। আমার কাছে বেশ কয়েকবার বের হলেই দেখি যে 3-4 জনের সাথে আমার ধাক্কা লেগে যাচ্ছে, এটাই লোকাল বাসের মতো। মানে আজকে আমরা বসার জায়গা পাইতেছিলাম না। হ্যাঁ, তো এখন এত মানুষ, তারপর আর এটার সাথে আমি চীনের উদাহরণ দিলাম। চীনেও তো লোক বেশি, কিন্তু তাহলে চীনে যদি লোক বেশি হয় তাহলে আমাদের এখানে লোক বেশি তো ঝামেলা করতে, কিন্তু তাহলে চীনে তো জায়গাও আছে। ওখানে প্রতি বর্গ মিটারে, ঘন মিটারে দেখা যায় যে মাত্র 151 জন। আচ্ছা, এত জনসংখ্যা হওয়া সত্ত্বেও, কারণ ওদের জায়গা আছে, আমাদের এখানে প্রতি ঘন মিটারে জাস্ট 1315 জন। অনেকটা ডিফারেন্স, 10 গুণ প্রায়। হ্যাঁ, 10 গুণ প্রায়। তো এই কারণে আমার কাছে মনে হয় যে অন্য দেশের খবর আমি জানি না, অন্য দেশের খবর যেটাই মন চায়, বাট বাংলাদেশে খুব প্রবলভাবে অ্যান্টিন্যাটালিজম চর্চা হওয়াটা উচিত, বিশেষ করে এই জনসংখ্যা নিয়ন্ত্রণের ক্ষেত্রে। আচ্ছা, তো সেক্ষেত্রে কি আপনি একটা নির্দিষ্ট টাইম পিরিয়ড পর্যন্ত অ্যান্টিন্যাটালিজমটাকে এসেনশিয়াল মনে করতেছেন, নাকি আপনি এটা ইউনিভার্সাল একটা থিং, মানে ফরএভার ধরে চলবে? এখন যারা অ্যান্টিন্যাটালিস্ট, তো এখানে আমি কিছু ডিফারেন্সিয়েট করতে চাই। সেটা হলো যে যারা আদর্শগতভাবে অ্যান্টিন্যাটালিস্ট, ওটার সাথে এটা একটা ফিলোসফি, তো ওটার সাথে আরো অনেক জিনিস জড়িত। তারা ওটার সাথে ভেগানিজমও জড়িত আছে, কেউ মানে ভেগানিজমও রিলেটেড, মানে যন্ত্রণাটা থেকে টোটাল মুক্তি। তারা বলে যে আমরা একটা ফেজ ট্রানজিশনের মধ্য দিয়ে এই যে জনসংখ্যা যে নিব না, তার প্রজন্ম তো বাড়বে না, তো এভাবে ধীরে 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 মানুষ নাই হয়ে যাবে। মানুষ দরকার নাই মানুষ থাকার। তো এটার লজিক হলো যে জীবন মানেই যন্ত্রণা। নার্গিস আপার গান আমি যদি একটু সহজভাবে যদি বলি, হ্যাঁ, জীবন মানে যন্ত্রণা, বুদ্ধ বলছে যন্ত্রণা। হ্যাঁ, তো নার্গিস আপা থেকে বুদ্ধ সবাই বলছে জীবন মানে যন্ত্রণা। তো এখন এই যে জীবন মানে যন্ত্রণা, তো এটা থেকে এখন তাহলে পার্মানেন্ট সলিউশন কি? আমি সুখে থাকলেও আমাকে ভূতে কিলাবে, মানে দুঃখে কিলাবে। বুদ্ধেরও তাই হয়েছিল, আরো অনেকেরই তাই। হ্যাঁ, টাকা না পাওয়া পর্যন্ত, মানে ওইরকম সম্পদ না পাওয়া পর্যন্ত মনে হয় যে না ওইটা হইলে না জানি কি হয়ে যায়। কিন্তু বুদ্ধ আবার সম্পদ পাওয়ার পরে ওইগুলা রিজেক্ট করে দেখা যাচ্ছে যে কেন করছে? দুঃখ। সো এই যে মানে একটা অস্তিত্বগত যে একটা যন্ত্রণা বা যাতনা, তো এটাতে আর একটা প্রাণকে শুধু শুধু এনে, আচ্ছা, হ্যাঁ, যারা ওরকম ম্যাচিউর হয়ে যায় বা ওরকম শিক্ষিত হয়ে যায় বা ওরকম সচেতন হয়ে যায়, তাদের পক্ষে আসলে তারা মানে এই যে মানে অস্তিত্বের ভিতরে যেটা যন্ত্রণা আছে ওটা তারা আরো বেশি করে ফিল করতে পারে। তো তাদের কাছে অনেকটা প্রবণতা থাকে যে অ্যান্টিন্যাটালিজম থেকে ঝুঁকে যাওয়ার। তো এটা একটা গেল, আচ্ছা, মানে একটা পার্ট। আচ্ছা, এখন সেকেন্ডলি হচ্ছে যে তাহলে কি মানে সবারই কি তাহলে অ্যান্টিন্যাটালিজম ফিলোসফি সাবস্ক্রাইব করা উচিত? এটা এক একজনের ব্যক্তিগত চয়েস, তারা এটা নিয়ে স্টাডি করবে, বুঝবে, তারপর ওটাতে আসবে। এবং যারা অ্যান্টিন্যাটালিস্ট তারা তো মনে করে যে আসলে মানুষ এভাবে ধীরে ধীরে একটা ফেজ ট্রানজিশনের মাধ্যমে আমরা গায়েব হয়ে যাব। আচ্ছা, অ্যান্টিন্যাটালিজমের সাথে নিহিলিজমের সম্পর্কটা কোন দিক থেকে? বা হ্যাঁ, মানে টোটাল নিহিলিজম বলতে কি, মানে অ্যান্টিন্যাটালিজমের সাথে আসলে অনেক কিছুকেই যুক্ত করা যায়। যেমন এই যে দুঃখের কথা বললাম,
তো এখন এই দুঃখে দেখা যায় যে অনেক নৈরাশ্যবাদী যারা আছে, প্যাসিমিস্ট যারা আছে, তারা আবার এই অ্যান্টিন্যাটালিজমের প্রতি একটু খুব মানে একটা কি বলে আকর্ষণ ফিল করে, কারণ হতাশা, এইটাই দুঃখ, হ্যাঁ এরকম ফিল করে। আবার নিহিলিজম মানে সবই ধ্বংস, শূন্য, মানে নাই হয়ে যাক, কোনো অর্থ নাই, কোনো হাবিজাবি নাই, সবকিছু নাই হয়ে যায়। তো এটার সাথে একটু কানেকশন ফিল করে এরকম লোকরা। হ্যাঁ, সো এটার সাথে একটা মিল, কিন্তু মিল না, দুইটা কিন্তু দুই রকম ফিলোসফি। নিহিলিজমের বিষয়টা আলাদা, ওটা একটা শূন্য গ্রাউন্ড, মানে অনেক ধরনের নিহিলিজম আছে। আচ্ছা, পলিটিক্যাল নিহিলিজম আছে, এপিস্টেমোলজিক্যাল নিহিলিজম আছে, যেহেতু সে বলে যে মানে এইসব জ্ঞানে কিভাবে উৎপত্তি হইলো, হাবিজাবি হইলো, এগুলোর কোনো মানে ভিত্তি নাই, মানে এসেনশিয়াল কোনো মূল্য নাই, অর্থ নাই, কিছুই নাই, সবই অর্থহীন, মানে এরকম একটা একটা শূন্য গ্রাউন্ড টাইপের একটা ফিলোসফি, একটা নিহিলিজম। কিন্তু অ্যান্টিন্যাটালিজমের সাথে আর কি এই বার্থের যে বিষয়টা, জন্ম দেওয়া, নিয়ম মানে একদম না দেওয়া, এটা ম্যাটার করে আসলে। আর এটার সাথে আরো অনেক কিছু ম্যাটার করে, এটার সাথে সুইসাইডে চলে আসবে, যে তাহলে কি সুইসাইড করাটা ঠিক নাই ব্যাট। হ্যাঁ, তো তারা আবার দেখবে যে হ্যাঁ এটা ব্যক্তিগত চয়েসের উপর ছেড়ে দিবে, যে কেউ যদি করলে করুক, আমরা বাধা দেওয়ার কেউ না, এটা ব্যক্তিগত। যেমন অ্যান্টিন্যাটালিজম আর সুইসাইড আমি মনে করি দুই কাইন্ড অফ সিমিলার মোরাল গ্রাউন্ডের উপর দাঁড়ায় আছে। যে অ্যান্টিন্যাটালিজম বলতেছে পৃথিবীতে অনেক সাফারিং, সো তুমি এটা তোমার উপর একটা মোরাল অব্লিগেশন থাকে যে তুমি একটা নতুন ইনোসেন্ট প্রাণকে এই সাফারিং এর মধ্যে আনবা না। সেই সাথে সুইসাইড বলতেছে যে পৃথিবীতে আমি অনেক সাফারিং এর মধ্যে আছি, সো আই শুড হ্যাভ দ্য রাইট টু কিল মাইসেলফ। হ্যাঁ, সো মোরাল গ্রাউন্ড কিন্তু সামওয়াট মিলতেছে। হ্যাঁ, অনেকে এটাকে ব্যবহার করে, কিন্তু যখন মানে এটা তারা বলে, মানে অনেকের আছে আবার এরকম মনোভাবও করে যে হ্যাঁ এটা তার লাইফ, সে যদি এখানে না থাকতে চায় তার মৃত্যুর অধিকার আছে, হ্যাঁ দিয়ে দেওয়া উচিত, কোনো সমস্যা নেই। মানে এটা অ্যান্টিন্যাটালিস্টরা বলতেছেও না যে তুমি সুইসাইড করবা, ওটাকে প্রমোট করতেছে না, বলতেছে কেউ যদি চায়, তার যদি মনে হয়, ওটা তার এখতিয়ারে ছেড়ে দেওয়া উচিত, আমাকে কোনো কিছু করার কোনো প্রয়োজন নাই, দ্যাটস অল, ব্যক্তি স্বাধীনতাটা দিয়ে দেওয়া উচিত, এতটুকুই তারা বলতেছে। এখন এটা সে চয়েস করবে, করবে। অনেক অ্যান্টিন্যাটালিস্ট আছে বা তারা অনেকে আছে সুইসাইড প্রবণ, মানে আত্মহত্যা প্রবণ, কিন্তু করতেছে না, তারা বলতেছে আমার আসলে ওরকম মানে ফিল হচ্ছে না, বা আমি এখন একটু মানে ভয় পাই, আমার ভয় লাগে ওইটাতে। কারণ নিজের লাইফটা নিয়ে নেওয়া তো তোমার পুরো অস্তিত্ব ওখানে বিদ্রোহ করবে, অত সহজ না করা, মানে তাহলে তো সবাই চাইলেই তো লাভ দিয়ে করে ফেলতো, কিন্তু এত সহজ না, সবাই করতে পারে না আসলে সুইসাইড। আচ্ছা, নাও দ্যাট আই থিঙ্ক অ্যাবাউট ইট, অ্যান্টিন্যাটালিজম আর সুইসাইডের বেসিক যেখানে পার্থক্যটা, অ্যান্টিন্যাটালিজমের মেইন অবজেক্টিভটা হচ্ছে পেইনকে মিনিমাইজ করা। মিনিমাইজ বলতে কি, যারা একটু ওই আদর্শে সাবস্ক্রাইব করে, মিনিমাইজও না, তারা পেইনকে উৎখাত করে ফেলতে চায়। পেইন বলতে কি, যে তারা এখন পেইন উৎখাত করে কি তারা সুখ মানে সমাজে ছড়াতে চায়, এটাও না, মানে সুখ দুঃখের ওই পারে চলে যেতে চায়, টোটাল কমপ্লিট অ্যাবলিশন। মানে ওরা বলতে চায় যে অ্যাবসেন্স অফ পেইন ইজন্ট ইকুয়াল টু অ্যাবসেন্স অফ হ্যাপিনেস। মানে ধরেন যে একটা পটেনশিয়াল চাইল্ড আমি পৃথিবীতে আনতেছি, ও পটেনশিয়ালি হ্যাপি হবে, পটেনশিয়ালি স্যাড হবে। সো ওরা বলতে চাচ্ছে যারা অ্যান্টিন্যাটালিস্ট, যে আমি যে চাইল্ডটাকে সাফারিংয়ের মধ্যে দিয়ে নিয়ে যাচ্ছি, এটা মোরালি ব্যাড একটা কাজ, কিন্তু আমি যে তাকে পটেনশিয়াল কিছু হ্যাপিনেস দুনিয়াতে পাবে ওইটা থেকে তাকে ডিপ্রাইভ করছি, এটা ব্যাড না, এটা জাস্ট নট গুড। হ্যাঁ, ব্যাড আর নট গুড কিন্তু সেম না। সো ওরা এই আর্গুমেন্টটা দিতে চায়। হ্যাঁ, এক্স্যাক্টলি, আমরা তো তাই দেখি আসলে মানুষের জীবনে আসলে সুখ আসলে মানুষকে কতটা গভীরভাবে টাচ করে, হ্যাঁ দুঃখ কিন্তু গভীরভাবে টাচ করে। দুঃখ লাইফকে একটা ডেপথ দেয়, গভীরতা দেয়, সুখ হলো সারফেসের একটা এক্সপ্যানশন দেয়। হ্যাঁ, যেমন আমরা যখন সুখী হই তখন কি হয়, আমাদের মাইন্ডটা খুব ডিলাইটফুল হয়ে যায়, মানে সবকিছু মনে হয় যে একটা এক্সপ্যানশন, ব্রেনে একটা মনে হয় যে আমি অনেক কিছু প্রসারিত হলাম। কিন্তু যখন দুঃখটা হয় তখন কিন্তু এটা প্রসারিত লাগে না, তখন এটা মনে হয় যে ভিতরে মানে হৃদয়ের গভীরে থেকে গভীরে যে আমাকে পিঞ্চিং করতেছে বারবার। তো এই জন্য দুঃখটার ওই যে গভীর যাতনা ওটা বেশি ফিল হয় ওই সুখের এক্সপ্যানশনের থেকে। আর সুখ তো ফ্লিটিং, মানে এই আছে কিছুক্ষণ পরে নাই হয়ে যাবে। মানে এখন আমি খুব সুখে আছি, হঠাৎ করে আমাকে বললো যে অমুক জায়গাটা অ্যাক্সিডেন্ট হয়েছে, সাথে সাথে আমার মানে ওই মুডটা ম্লান হয়ে যাবে তখন। তো এই জন্য তারা আর্গুমেন্ট দেয় যে আমরা যদি এরকম একটা লাইফ আমাদেরকে দেওয়া হতো যে ওখানে দুঃখ নাই এবং সুখও নাই, আমরা কিন্তু ওই লাইফে কিন্তু মোটামুটি থেকে যেতে পারতাম। হ্যাঁ, মানে আমরা তো হইতো না, ঠিক আছে। আসলে তো সুখ তো সবসময় পাওয়া যায় না। আমরা কি লাইফে সবসময় কি 24 ঘন্টা সুখী থাকতে পারি?
এটাও সম্ভব না। হ্যাঁ। কিন্তু আমরা যদি 1 সেকেন্ডও যদি দুঃখ পাই, ওটা আমাদের কাছে বিশাল বড় লাগে আমাদের মাইন্ডের কাছে। হ্যাঁ, তো এখন আমরা যদি বলি, আমরা তো যে গতানুগতিক লাইফ লিড করি, প্রতিদিন সকালবেলা উঠি, দাঁত ব্রাশ করি, খাওয়া দাওয়া করি, চাকরি করি, বাসায় আসি, আবার ঘুমাই, এখানে সুখ করি। এটা তো একদম একটা গতানুগত একটা লাইফ। কিন্তু এটাও অনেকে মানে যারা একটু অ্যাবসার্ডিস্ট, তারা লাইফ লিড করি, হ্যাঁ, যাদের অর্থ নাই, নিহিলিস্ট যারা, তারা বলে হ্যাঁ ঠিক আছে, এটাই এই সংসার চক্রে ঘুরবে ঘুরবে, একসময় মরে যাবে। তার মানে তারা সুখও ফিল করতেছে না। হ্যাঁ, আর যদি তাদেরকে দুঃখ দেওয়া হয়, ওটা আবার বেশি ফিল হইতেছে। ইন এ ওয়ে, সুখ যদি নাও থাকে অতটাও খারাপ হবে না। এই মানে অ্যান্টি নাটালিজের এই লজিকের কাছে আসলে মানে আর্গুমেন্ট, মানে কোনো কাউন্টার দেওয়ার মতো আসলে ওইরকম কোনো কিছু খুঁজে পাওয়া যায়। আচ্ছা, ইয়াতে মানে একটা এক্সাম্পল দিই আমি, যেমন মঙ্গল গ্রহে কোনো প্রাণ আছে? না, এখনো পর্যন্ত আমরা জানি না প্রাণ আছে কিনা। তো আমরা কি এটা নিয়ে কনসার্ন যে প্রাণ নাই? আমরা তো ওইখানে মানে মঙ্গল গ্রহের ইনসিডেন্টটা নিয়ে আমরা তো কনসার্ন না যে ওখানে হ্যাপিনেস নাই। আমরা জাস্ট হ্যাপি যে ওখানে ওয়ার হইতেছে না, কোনো যুদ্ধ হইতেছে না, কোনো পারমাণবিক বোমা কেউ মেরে দিতেছে না। সো অ্যান্টি নেটালিজমের দিক থেকে দেখতে গেলে এটা তো ফেয়ার যে উই আর নট কনসার্ন যে মঙ্গল গ্রহে কেন প্রাণ নেই। বাট কাউন্টার আর্গুমেন্টে যদি আমি ইফ আই হ্যাভ টু রিয়েলি গিভ ওয়ান, যে কোনো কিছু যদি এক্সিস্ট না করে, তাহলে তার সাথে আমি এক্সিস্ট করতেছি, এই দুইটা জিনিসের কি মোরাল গ্রাউন্ড সেম হবে? মানে ওর পয়েন্ট অফ ভিউ থেকে আমরা বলতে চাচ্ছি যে সে হয়তো পটেনশিয়ালি পেইন সাফার করবে। তো সেক্ষেত্রে কি আমি তো একটা এক্সিস্টেন্স, তো এক্সিস্টেন্সের সাথে নন এক্সিস্টেন্সেরটা মিলানো কি ফিলোসফিক্যালি সেম হয়? অ্যাকচুয়ালি নন এক্সিস্টেন্স যা আমরা যেটা বলি, এটা আর কি আমরা যে এখন এক্সিস্ট করতেছি এই জন্য নন এক্সিস্টেন্স আছে মূলত। আচ্ছা, কারণ আমি অস্তিত্বশীল, এই জন্য আমি বলতে পারতেছি আমি নাই, একটা অবস্থা আমি আমার মাইন্ডে ধরে ফেলতে পারতেছি। আচ্ছা, যদি আমি না থাকি, ওখানে তো কোনো এক্সিস্টেন্সও নাই, নন এক্সিস্টেন্সও না, না, ওটা এমন একটা জায়গা, ওখানে কিছু বলাও যায় না। না, হ্যাঁ, তো এখন ওইরকম একটা নিউট্রাল একটা গ্রাউন্ড, অ্যাটলিস্ট মানে ওখানে কোনো গ্রাউন্ডও নাই অ্যাকচুয়ালি। তো ওই জায়গা থেকে আমাকে ওটাকে ডিস্টার্ব করার কেন দরকার? আমি ডিস্টার্ব করতেছি কারণ যখন জন্ম দেব আমার মনে হইতেছে যে না একটু ডিস্টার্ব করি। আচ্ছা, হয়তোবা আমি বোর্ড হয়ে গেছি, বা আমার দুনিয়াতে হয়তোবা একটা সামাজিক প্রেশার আছে, মানে অস্তিত্বশীল যারা আছে তারা আমাকে প্রেশারাইজ করতেছে, বা আমার একটা মনের একটা ইচ্ছা হয়েছে, বা কোনো একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, অসচেতনতাবশত আমি কি করছি, বার্থ নিয়ে ফেলতেছি, মানে একটা জন্ম দিয়ে ফেলতেছি দুনিয়াতে। কিন্তু অ্যাকচুয়ালি এখন অনেকে আবার আর্গুমেন্ট মানে অনেকে বলবে যে আচ্ছা ঠিক আছে, যে আমাদের কিছু অস্তিত্ব তো লাগে আসলে, ওই এমন একটা অবস্থা, তো তাহলে এই পৃথিবী এত সৃষ্টি হইলই কেন? কোনো না কোনো রিজন তো আছে না, যে বা যে কোনো রিজন হোক, মানে এই যে একটা মানে বিগ ব্যাং, যদি আমি ওই থিওরি ধরে যদি কথা বলি, যে একটা ব্লাস্ট হলো সবকিছু, এরপরে ধীরে 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 ম্যাটার থেকে ধীরে ধীরে যে জিপটি ভাবি যাবে এভলিউশনের মাধ্যমে যে এত কিছু হইলো, তো এটা কেনই বা হইলো? আমি যদি বলি র্যান্ডমও হইছে, তো হইছে তো না, তাহলে এটার পিছনে তো মাস্ট বি রিজন। হ্যাঁ, রিজন থাকুক আর না থাকুক, খেলার জন্য হোক, আমার মানে বোর্ডম থেকে মুক্তি পাওয়ার জন্য হোক, বা ওই অবস্থাটা আমি চাই না ওইটার জন্য হোক, মানে কিছু না কিছু কারণ তো হয়েছে। এখন যেহেতু হয়ে গেছে, তাহলে তো এটাকে আমি টোটালি আসলে একটা আইডিওলজিক্যালি ভাবে একদম মানে অ্যাবলিশ করে দেবো, তো কতক্ষণ পর্যন্ত আমি এটা সাস্টেন করে রাখতে পারবো? হ্যাঁ, তো এরকম একটা প্রশ্ন চলে আসে। তাহলে এখান থেকে আবার যারা একটু কম্প্রোমাইজ করতে চায়, ওখানে একটা ধারণা হইতে পারে যে অ্যাটলিস্ট মানে প্র্যাকটিক্যাল, মানে তারা যেটা করতেছে যারা আইডিওলজিক্যালি, যে আমি না মানে না, আমি থাকতেই চাই না, ওকে ফাইন, এবং আমি যতজনকে পারি আমি এটা প্রচার করবো, দ্যাটস ইট, এবং এটাতে কোনো সমস্যা নেই, প্রচার করুক, কিন্তু আমি জোর করে তো কাউকে পানি খাওয়াতে পারবো না, এইটা যাতে আমরা না খাই। হ্যাঁ, তো তাহলে ওটা যে কোনো আইডিওলজির মতোই আর কি একটা উগ্রতা হয়ে যাবে। কিন্তু প্রিচ করুক, মানুষের স্বাধীনতাকে যেন হরণ না করে। হ্যাঁ, এবং অ্যান্টি নাটালিস্ট এটা মোটে করে না, কারণ তারা যথেষ্ট ম্যাচিওর, যথেষ্ট ওই ব্যাপারে ধারণা আছে, তারা বলতে পারে, কারণ তারা তো এমনি আসলে এখন সংখ্যালঘু, হ্যাঁ, তাদের তো এমনি কোনো সাপোর্টার নাই। সো তারা যে প্রিচ করতেছে বা ওইভাবে যে ফোর্স করবে না, এটা আমরা আপাতত কোনো মানে থ্রেটের কারণ হবে না অ্যাকচুয়ালি। তো এখন তাহলে প্র্যাকটিক্যাল কি হতে হবে? প্র্যাকটিক্যাল হইতে পারে যে আমরা যে মানুষরা যে এই যে মেকানিক্যাল, মানে প্রাণীদের ক্ষেত্রে দেখেছি তারা এক প্রকার মেকানিক্যাল ভাবে জন্ম দিয়ে ফেলছে সবকিছু। আচ্ছা, তারা কিন্তু একটা মানে প্রকৃতির যে একটা নিয়ম, ওই নিয়ম অনুযায়ী তারা জন্ম দিয়ে ফেলছে, জন্ম দিতেছে, বাচ্চাদেরকে ছেড়ে যাচ্ছে, আবার ওই বাচ্চারা আরেকজনের সাথে প্রজনন করে জন্ম দিচ্ছে।
আমরা মানুষ যেহেতু আমাদের একটা চেতনা আছে বা আমরা যেহেতু সচেতন, ওই জিনিসটা সেন্সটা আমাদের মানে জাগ্রত হয়ে গেছে। সেই দিক দিয়ে দেখলে আমাদের মনে হয় যে জন্ম দেই আর না দেই, ওটার থেকে সবচেয়ে বড় কথা আমি কি সচেতনভাবে এই বার্থ রেটটা আমি ন্যাভিগেট করতে পারতেছি কিনা। এইটা আমার মনে হয় যে জরুরি। যে আমার যখন লাগতো, যেমন আমি বাংলাদেশে যদি মনে করি যে এই মুহূর্তে তো আমার দরকার নেই, যেমন না অত বেশি দরকার নেই, তো এখন আমি কমালাম, আবার যখন কমতে কমতে দেখা গেল যে না আমার এখন লাগবে, যেমন চীনের আমি বাড়ালাম, জাপানের মতো যখন 150 হয়ে যাচ্ছে বা হ্যাঁ ওইরকম হয়ে যাচ্ছে, তখন আমি এটার ব্যালেন্স, মানে এই ফ্লেক্সিবিলিটি মাইন্ডসেটটা একটা জাতির থাকে। আচ্ছা, আপনি একটা কন্ট্রোলড অ্যান্টিনেটালিজমের কথা বলছেন, যদি ধরা যায় ওরকমটা বলা যেতে পারে, কন্ট্রোল অ্যান্টিনাল, অ্যাটলিস্ট এটা এখনকার মানে পাগলামির থেকে বেটার। আচ্ছা হ্যাঁ, আমি টোটালে না গেলাম, ওটা আমি প্র্যাকটিক্যাল দিক থেকে আমি এখন বলতেছি টোটাল প্র্যাকটিক্যালিটির কথা। হ্যাঁ, যেমন চীন যেটা করছে, চীন যেভাবে ন্যাভিগেটটা করতেছে এরকম করা যেতে পারে এখন। কারণ চীনরা তো ওয়ান চাইল্ড পলিসিতে চলে গেছিল, তো এটা হলেও তো জনসংখ্যা অনেকটা কমে আসবে এবং জীবনের গুণগত মান আমরা বৃদ্ধি করতে পারবো। কারণ ওই এনার্জিটা আমরা অন্যান্য সমাজের অন্যান্য দিকগুলোতে আমরা খাটাতে পারবো একটা প্রজন্ম। এই জন্য আর এটা স্যাক্রিফাইস হবে না, কারণ যে এটা বেছে নিবে, হ্যাঁ যে এটা বেছে নিবে সে তো জেনে বুঝে বেছে নেবে, তো তার কাছে এটা কোনো স্যাক্রিফাইস না। এবং আমার যেটা মনে হয় যে প্র্যাকটিক্যাল হোক বা না হোক, এখানে আর একটা লাইন আছে। আর একটা লাইন হলো যে মানুষরা এখন আশেপাশে যে অবস্থা চলতেছে ওটার কারণে অটোমেটিকলি তারা অ্যান্টিনেটালিজম না হোক চাইল্ড ফ্রি হয়ে যাবে, কারণ এখন ইকোনমিক ঝামেলা চলতেছে। আচ্ছা, ইকোনমিক ঝামেলার কারণে তাদের কাছে মনে হবে যে এই মুহূর্তে 2-3টা বাচ্চা নিয়ে আসলে আমার পায়ে কুড়োল মারা কোনো উচিত হবে না। আর যারা বুঝবে না তারা ওইটার ফলাফল তারা বাচ্চা নেওয়ার পরে মানে এটা হচ্ছে দুই দিক থেকে দেখা যায় যে আমি একটা বাচ্চা নিব, যারা হচ্ছে একটু সচেতন ওরা ভাবতে সুবিধাজনক দিক থেকে হ্যাঁ না চিন্তা করলে হবে না যে আমি একটা এই ইকোনমিতে আমি একটা বাচ্চাকে ছোট থেকে বড় করব, স্কুল কলেজ সবকিছু ইউনিভার্সিটি, এই ইনভেস্টমেন্টটা দেওয়ার মতো আমার ক্যাপাসিটি আছে কিনা। একই সাথে যারা হচ্ছে লেটস সে আই ডোন্ট ওয়ান্ট টু অবজেক্টিফাই, বাট যারা স্লামে থাকে ওদের সাইকোলজিটা দেখেন, ওরা ভাবতেছে যে দ্য মোর দ্য মেরিয়ার, মানে আমার যদি বেশি বাচ্চা হয় তাহলে বড় হয়ে ওরা যখন বড় হবে তখন ওরা আমাকে খাওয়াবে, সো ওরা একটা ইনভেস্টমেন্ট হিসেবে দেখতেছে। বাচ্চা এখন আমি যদি দেখি যে আমরা বলি না যে পিতামাতা আমাদেরকে ভালোবাসে, এরকম একটা বড় বাবা নিয়ে আম্মা নিয়ে তারপরে যে একটা নাটক বানিয়ে তারপরে একটা ইমোশন জেনারেট করে দেয়, ফেসবুকে আমরা দেখি, সোশ্যাল মিডিয়াতে করে, ওই অনেক জায়গায় তো এরকমও দেখা যায় যে আসলে বাবা ছেলেকে ওরকম ভাবে বাবা স্বার্থপরতার পরিচয় দিচ্ছে, বলে হ্যাঁ আমি তো তোকে বড় করছি তো এটার জন্য, আর কিসের জন্য বড় করছি, মানে খোলাখুলি ভাবে বলতেছে। তাহলে ওই সময় দাঁড়িয়ে তখন সন্তানের প্রশ্ন আসবে না যে তাহলে তুমি কেন আমাকে জন্ম দিছো, বা তুমি আমাকে জন্ম না দিলেই পারতা, তুমি তোমার স্বার্থকে কমপ্লিটলি তুমি ভোগ করতা, আমি আর তোমার ভাগিদার হইতাম না। কিন্তু না, এই জায়গায় বাবাও দেখছে আমি তো চিরজীবন মানে সারা জীবন তো কর্মক্ষম থাকতে পারবো না, তা আমার অন্ধের যষ্টি হবে কে, তার স্বার্থ আছে না, অবশ্যই স্বার্থ। এখানে আসলেই তখন দেখা যায় যে ওই নৈতিক ফাউন্ডেশনটা হয়ে যায় যে আমাকে এতদিন যে ইমোশনাল মানে কথাবার্তা বলা হলো ওটা আসলে একটা মানে এটা খুবই শ্যালো, খুবই ভিতরে খুব থেকে শ্যালো। সো এই জায়গা থেকেই একটা মানে তখন ওই এক্সিস্টেন্সিয়াল ক্রাইসিসটা চলে আসে যে আসলে তাহলে এখন আমি বাবা মায়ের সাথে আমার কি সম্পর্ক হবে, যে আমাকে তাহলে এই জন্য জন্ম দিচ্ছে তারা, কারণ ছোটবেলা থেকে তো আমরা আসলে অ্যান্সার পাইনি, আমি কিভাবে আসছি, কেন তুমি আমাকে ই করছো না, এগুলো সবই ফ্যাব্রিকেটেড, আমাদেরকে শেখানো হয়েছে। তো ওইটা জানার পরেও কেউ যদি চায় যে না আমার একটা সন্তান আসুক বা আমি একটা সন্তান নেব, তবে এই বর্তমান ইকোনমিতে তাকে অনেকটাই মেন্টালি মানে অনেক চিন্তা ভাবনা করতে হবে যে আদৌ কি আমি আসলে বাচ্চাকে পালতে পারবো, এই মানসিক বোঝাটা কি আমি নিতে পারবো, মানে কতটুকু আমি কেপাবল, নাকি এটা সমাজের। আর এখানে আমি আর একটা কথা বলি যে সমাজ আমাদেরকে চাপ দেয় যে আচ্ছা একটা বাচ্চা না বিয়ে তো করছো, বাচ্চা না নিলে কি হবে, এগুলা অনেক চাপ দেয় না। এখন আমার কোশ্চেন হলো যাদেরকে চাপ দেওয়া হয় তারা কেন বলতে পারে না যে
আপনি আমাকে বলতেছেন বাচ্চা নেওয়ার কথা, আমার বাচ্চাকে আপনি পেলে দিবেন না, বা আমার বাচ্চা পালার জন্য কি রাষ্ট্র আমাকে কোনো হেল্প করবে, আমাকে কোনো ভাতা দিবে? বাচ্চা আমার ওই যে বাচ্চা যে অসুস্থ হবে, তার যে ঠান্ডা কাশি সর্দি নিউমোনিয়া যক্ষা টক্ষা হাবিজাবি যখন লাগবে, তখন কি আমি বেটার হাসপাতালে তাকে চিকিৎসা করতে পারবো? বেসিক হেলথ ট্রিটমেন্টও দিচ্ছে না, হেলথ ট্রিটমেন্টও দিচ্ছে না, আমাকে লাইন লাগায় পিজি হসপিটালে আমাকে বসে থাকতে হচ্ছে, এনাফ হসপিটাল নাই, এনাফ শিক্ষা ব্যবস্থার ভঙ্গুর অবস্থা। তাহলে এত এত যে অবস্থা, তো এটার ভিতরে তো আমার বাচ্চার কোনো ওরকম নিরাপত্তা নাই না। মানে আমার কথা হলো যে আমি অপটিমিস্ট, সাপোজ আমি যদি অপটিমিস্ট হই এবং আমি যদি মনে করি যে না আমি আসলে একটা বেটার এই দুনিয়াটা দিতে চাচ্ছি আমার বাচ্চার জন্য, পরবর্তী প্রজন্মের জন্য, আমার ওইটার ব্যবস্থা করি, আমার পরবর্তী প্রজন্মের জন্য ওই কাঠামোটা করি। আচ্ছা, তাহলে তো আগে আমাকে শিক্ষাতে উন্নতি করতে হবে, চিকিৎসায় উন্নতি করতে হবে, খাদ্য জীবনে উন্নতি করতে হবে, এবং সবার আগে আমার নিজেকে আগে উন্নতি করতে হবে। তো এইটা করার পরে আমি ওই বাচ্চাটাকে দুঃখের পাশাপাশি কিছু কোয়ালিটিফুল সুখ দিতে পারবো। তো ওই সুখের বন্দোবস্ত আমার নিজের জীবনেই নাই, আমার দেশে নাই, আমার মানুষরাও আমরা যেই সমাজে বসবাস করি মানুষরাও তেমন একটা সচেতন না। ওই জায়গায় আমি কেন বাচ্চা এনে তাকে সাফার করাবো? এটা তো এথিক্যালি চরম পরিমাণ রং হবে। আমি এখন যদি কোনো বাচ্চাকে যদি সার্ভে করা হয় যে বাবা তুমি বাংলাদেশে জন্ম নিবা না কোনো ইউরোপ কান্ট্রিতে জন্ম নিবা, সে বলবে যে ডাইরেক্ট আমি ইউরোপ ইজ বেটার। এমনি তো অস্তিত্ব তো খারাপই, মানে অস্তিত্ব তো আসলে তো একটা যন্ত্রণা নিতেই হয়, তারপরেও খারাপের মধ্যে ভালো, হ্যাঁ খারাপের মধ্যে ভালো, মন্দের ভালো হলো যে আমি ইউরোপে যদি বড় হই অ্যাটলিস্ট সেফ একটা লাইফ, হ্যাঁ আমি একটা শান্তিপূর্ণ একটা লাইফ লিড করতে, মানে আমার অ্যাটলিস্ট স্বাভাবিক মৃত্যুর নিশ্চয়তা থাকবে। হ্যাঁ, বাংলাদেশে স্বাভাবিক মৃত্যুর কোনো নিশ্চয়তা নেই। হ্যাঁ, কোনো স্বাভাবিক মৃত্যুর নিশ্চয়তা নাই। আমি রাস্তা দিয়ে হাঁটতে পারি, কোনো একটা বাস এসে আমাকে ধাক্কা দিয়ে আমাকে মেরে ফেলতে পারে। এক্স্যাক্টলি, হ্যাঁ। সো এই জায়গায় দাঁড়িয়ে তখন দেখা যাবে যে ন্যাচারালি মানুষ চাইল্ড ফ্রি হয়ে যাবে। নট নেসেসারিলি তার অ্যান্টিনালিস হইতে হবে, সে হয়তো ওরকম নিউটন নিয়ে পড়ালেখা করে না, তার দরকার নেই, কিন্তু চাইল্ড ফ্রি হয়ে যাবে। এবং স্বাস্থ্যগত কারণে সে অ্যান্টিনাটালি মানে ওই চাইল্ড ফ্রি হয়ে যাবে, কারণ এখন নাকি শুক্রাণুর কি কমে গেছে, ডিক্রিজ করতেছে, টেস্টোস্টেরন রেট কমে গেছে, নারীরা পাচ্ছে না। এখন হয়তোবা বলতে পারে যে আচ্ছা ঠিক আছে, না এটার জন্য আধুনিকতা দায়ী, মানে নারীরা এখন কর্মক্ষেত্রেই করে, নারীদেরকে বাসার সেক্ষেত্রে সমাজ আর রিলেশনশিপের ডিসকাশন আমি আসবো। সেই ক্ষেত্রে অ্যান্টিনেটালিজম লাস্টে একটা দিয়ে শেষ করে দিই। সো আপনি বলতেছেন বাংলাদেশের মতো একটা জায়গায় কন্ট্রোল অ্যান্টিনেটালিজম দরকার বর্তমান সময়ে দাঁড়িয়ে। বাংলাদেশে আমি যদি বাংলাদেশের প্রেক্ষাপটে পুরো পৃথিবীর জন্য কন্ট্রোল হলে ভালো, বাংলাদেশে এক্সট্রিম লেভেলের দরকার, এক্সট্রিম নাটালিজম। এখন এটা হলো আমি বলতেছি এক্সট্রিম কেন, এটা হলে আমরা আমাদের যে সামনে ক্যাটাস্ট্রফি আছে ওটা ট্যাকেল দিতে পারবো। হ্যাঁ, কিন্তু আমি জানি স্টিল কিছু মানুষ আছে যে তারা এটা হজম করতে পারবে না। তাদের জন্য আমি বলতে চাই যে আচ্ছা ঠিক আছে, মন্দের ভালো যে আমরা কোনো মতে সামলায় নিয়ে চলতে পারবো যদি কন্ট্রোল অ্যান্টিনালিজম। যে একটা আমি এই যে একটা মানে বলতে চাই যে একটা আগে ছিল না যে দুটি সন্তানের বেশি নয় একটি হলো, এখন আমি বলবো যে একটি সন্তানের বেশি না হলে সবচেয়ে ভালো। আচ্ছা ঠিক আছে, এখন আমি এই প্রোগ্রামে বিশ্বাসী যে মানে বলবো প্র্যাকটিক্যাল পারপাসে এইদিকে বলবো। আর এছাড়া যারা একদম অ্যান্টিনাটালিস্ট তারা আসলে চায় না যে তারা ফেস বাই ফেস ডাইনোসরের মতো বিলুপ্ত হয়ে যেতে চায়, কারণ ডাইনোসর এখন মাছ পরে শান্তিতে আছে না, মনে হয় যে মানে অনিশ্চিত মানে ইয়েতে যে লাভা হঠাৎ করে ওদের উপর পড়ে যাইতেছে না, এই অনিশ্চয়তার মধ্যে নাই। হ্যাঁ, অ্যাটলিস্ট তারা এখন পিসফুল মানে নাই, ঠিক আছে, সাফার করতেছে না, অ্যাটলিস্ট সাফার করতেছে না। সো আর তখন তাদের লজিক হলো যে মানুষ কোনো স্পেশাল কোনো প্রাণী না, অলরেডি এটা বাইরের কান্ট্রিগুলোতে এই যে অ্যানথ্রোপোসেন্ট্রিজম, তুমি তো এটা বুঝবে যে অ্যানথ্রোপোসেন্ট্রিজম মানুষ হলো পৃথিবীর কেন্দ্র, এটা থেকে সরে আসে। ইভেন তাদের খ্রিস্টান যে ধর্ম ওটাকে সমালোচনা করে তারা খ্রিস্টান যে বাইবেলে ছিল যে মানুষ এই সেই সর্বশ্রেষ্ঠ প্রাণী হাবিজাবি হ্যান ত্যান, ওখান থেকে তারা সরে আসছে যে মানুষ সেন্টারে না, মানুষ হলো অন্যান্য প্রজাতির মতো একটা প্রাণী। সো মানুষ যদি পৃথিবী থেকে চলে যায় প্রবলেম নেই, মানে তারা কেউ মিস করবে না না। সো যেহেতু মিস করবে না চলে যাবে, হয়তো আমার বাসার বিড়ালটা মিস করবে কিন্তু গ্রেটার কেন ফুড সাইকেলের কেউ। আর যে মানুষ যে বলে যে মানুষ হচ্ছে সৃষ্টিশীল, হু ডিসাইডেড কে করছে ডিসাইড, মানে আমরাই আমাদের কি বলতেছি আর কোনো প্রাণী কি মানতেছে? আমরা কি করতেছি? আমরা সমুদ্র গিয়ে নষ্ট করতেছি, বন নষ্ট করতেছি, পাহাড় নষ্ট করতেছি, হাওয়ারই সৃষ্টিশীল আছে। হ্যাঁ, বিশেষ করে মানুষ যে জায়গাতে হেঁটে যায় ওই জায়গায় কোনো ঘাস জন্মায় না। এখানে কোনো পাখি নর্মালি এসে বসতো, আপনি আমি আসে দেখে বসবে না। হ্যাঁ, এবং ইভেন এই যে এখন বিড়াল
তারপরে সাপখোপ, এরা কেন মানুষের বাসস্থানে চলে যাচ্ছে? কারণ আমরা তাদের বাসস্থান নষ্ট করে দিচ্ছি। এক্স্যাক্টলি, দ্যাটস এ ভেরি গুড পয়েন্ট। যে কিছুদিন আগেই যে সাপখোপ নাকি ফ্ল্যাটে চলে যাচ্ছে, আর আমি কি বলবো সাপ ইভিল? মোটেই না। কারণ তুমি তার বাসস্থান যদি ধ্বংস করো, সে কার বাসায় যাবে? তো তার বাসা লাগবে, তার বাসার মধ্যে আমি বাসা বানাইছি, হ্যাঁ, সে তো ন্যাচারালি আসার কথা। আর সাপ অনেকটা অহিংস্র প্রাণী, তুমি যদি তাকে ডিস্টার্ব না করা পর্যন্ত সে কিছু করবে না। মানুষ আসার কারণে 70% এই ইকোলজি থেকে বাস্তুসংস্থানের ব্যালেন্স নষ্ট হয়েছে, এবং 70% প্রাণীরা নাই, অনেক প্রাণী বিলুপ্তই হয়ে গেছে। তো তাদের বিলুপ্ত হওয়াটা যদি আমাদের কাছে ম্যাটার না করে, তাহলে আমরা যদি বিলুপ্ত হয়ে যাই, ওটা তাদের কাছে কেন ম্যাটার করবে? ইভেন এখন যদি কোনো ঘূর্ণিঝড় টুর্নিঝড় হয়ে ভূমিকম্প হয়ে যদি, ভূমিকম্প এগুলো হলে কারা দেয়? আমরাই দিই, কারণ আমরা এটা বানাইছি। ভূমিকম্পের কোনো ঠেকা পড়া নাই যে আচ্ছা তোমরা এইগুলো তোমরা ঠিক মতো থাকলে ওটা ন্যাচারাল কজে হয়তো বা আমরা হইতো, বাট ওইটা আরো অনেক লেটে আসতো, আরো কম হইতো, এতটা ফ্রিকুয়েন্টলি হইতো না। কিন্তু আমরা কি করতেছি, আমরা এতটাই গর্ধব মনে করি জ্ঞানী যে আমরাই বানাইতেছি। আমরা বানিয়ে আমরা বলতেছি যে ও এটা প্রকৃতির দোষ। না, এখনকার অনেক দুর্যোগ, এখনকার অনেক কিছু মানব সৃষ্ট কারণে। মানে আমরা যে প্যান্ডেমিকের সময় করোনার আমরা যে বের হই নাই 1 থেকে 1.5 বছর, প্রকৃতি অনেক সুন্দর হয়েছে, বাতাস বিশুদ্ধ হয়ে গেছে, সমুদ্র সুন্দর হয়ে গেছে, বন থেকে ময়লা টয়লা চলে গেছে। তো বাংলাদেশে কি করা উচিত? আমি বলতেছি না যে বাংলাদেশের মানুষের আসলে এই যে ভোগ টোক কমিয়ে দেওয়া উচিত বা এটা করা উচিত, কারণ বাংলাদেশের মানুষ অনেক জায়গায় খেতেই পায় না, প্রোটিনের কোনো সাফিসিয়েন্সি নাই, এবং তারা নিউট্রিশন সম্বন্ধে জানেই না কিছু। তো আমি মনে করি না যে বাংলাদেশে আসলে ওই মিনিমালিজম অ্যাক্টিভিজম বা ভোগবাদিতা যে নামায় আনা, ওটা না, কারণ বাংলাদেশের মানুষ তো ভোগই করতে পারে না। আচ্ছা, তাহলে কারা করবে? ওই যে হায়ারার্কির টপে যারা কনজিউম করতেছে, তাদের ভেগান হইতে হবে, তাদেরকে একদম টোটালি প্রকৃতি নিয়ে ভাবতে হবে, এবং অ্যান্টি কনজিউমারিস্ট হতে হবে। এবং তাদেরকে দরকার হলে অ্যান্টিনাটালিজম বা যেটাই আছে ওইটা করে ফেলতে হবে, কারণ তারা ওইটা প্রিভিলেজ, এবং ওই যে শক্তিটা বেঁচে যাবে ওইটা এই কান্ট্রিতে আসতে হবে। এবং আমাদের এখানে যারা প্রিভিলেজ প্রাপ্ত, তাদেরও কিছু নেসেসারি স্টেপস নিতে হবে। তারা অ্যান্টিনাটালাইজ যদি হয়, তারা যদি একটু ভেগানিজম চর্চা করে, বা অ্যাটলিস্ট নিজের পক্ষে ভেজিটেরিয়ানিজম চর্চা করে, তাহলে কি হবে? যে মিনিমালিজম চর্চা করে, তাহলে তারা সমাজে একটা প্রপার এক্সাম্পল সেট করতে পারবে। এক্সাম্পল সেট করলে কি হবে? নিচু বর্গের যারা আছে তারাও এটা থেকে ইন্সপায়ার্ড হবে। ক্ষমতায় যারা বসে আছে তাদেরকে এটা মেনটেন করতে হবে। আচ্ছা, so I was once talking to one of my friends about antinatalism, and he said যে তুই কি atheist? And I thought about this question যে ও ক্যান অ্যান্টিনেটালিজম নিয়ে কোনো যে কোনো প্রকার ফিলোসফিক্যাল সোসাইটাল যে কোনো ইস্যু না গিয়ে ও জাস্ট অ্যাথিস্ট কেন জিজ্ঞেস করলো। দেন ইট কেম টু মাইন্ড তারা জেনারেলাইজেশন খুব করছে, বাট আমি হচ্ছে ও হয়তো অত ভেবে করে নাই, বাট আমি এই প্রশ্নটার পিছনে একটা জাস্টিফিকেশন খোঁজার চেষ্টা করছি, অ্যান্ড ইট কেম টু মাই মাইন্ড যে আমরা বলতেছি যে আমাদের একটা মোরাল অব্লিগেশন আছে এই বাজে ওয়ার্ল্ডে পৃথিবীতে ইনোসেন্ট চাইল্ডকে না নিয়ে আসার। বাট আপনি যদি একজন বিলিভার হন, বিলিভারের পার্সপেক্টিভ থেকে আপনি দেখতেছেন যে পৃথিবীতে সব কিছু ক্রিয়েট করছে, হিউম্যানিটি ক্রিয়েট করছে গড। সো ওয়েন উই আর সেইং যে পৃথিবীতে একটা এক্সিস্টেন্স আনা মোরালি নট রাইট বা রং, সো ওয়েন গড ডিড ইট রং এজ ওয়েল? মানে এটা কি গডের একটা ভুল হয়েছে টু ক্রিয়েট হিউম্যানিটি, টু ক্রিয়েট এক্সিস্টেন্স? সো আই থিঙ্ক আমি মনে করি না ও এত চিন্তা ভাবনা করে বলছে আমি অ্যাথিস্ট কিনা, এটা অবচেতনে এই কোয়েশ্চেনটা যে এখন ইন্ডিয়ানালাইজ আমি যদি এটা এক্সিস্টেন্সে বাদ দিই, তাহলে এই যে সৃষ্টি, তাহলে এইটা একটা কন্ট্রাডিকশনে চলে আসে। তো এটা তো তাহলে আমার ধর্মীয় বিলিফে যে আঘাত করে, করতেছে, আমার ধর্মীয় বিলিফে যেটা আঘাত করতেছে এটা অবশ্যই মানা যাবে না, এবং ওটাই অবশ্যই নাস্তিক হবে, এইটাই, এবং অবশ্যই স্বাভাবিক হবে। ঠিক আছে, সিম্পল কনক্লুশনে তারা নিয়ে নিতে চায়। কিন্তু কথা হলো যে তারা যদি একটু কোশ্চেন করতে চায়, তাহলে গড কিভাবে আসে? গড যে আমরা যে বানাইছি আসলে এটা কি মানে বাইরে কি কোথাও কোনো গড আছে? এই কোশ্চেনই তো তারা করবে না। এই কোশ্চেন করার জন্য তো ডেফিনেটলি সাহস লাগবে যে গডের আইডিয়াটা কিভাবে আসলো। তারা তো বইও, যে কারেন আর্মস্ট্রং এর বইও পড়ে না, হিস্টোরি অফ গড, মানে গডের কি কোনো ইতিহাস থাকতে পারবে ওইভাবে? তাহলে কেন হিস্টোরি অফ গড আসলো? এটা অ্যাকচুয়ালি আমাদের মাথার ভিতরে বসে আছে, গেঁথে আছে। সো এটা খুবই, আসলে আমি বলবো যে এটা খুবই রেভলিউশনারি এবং খুব চ্যালেঞ্জিং একটা ফিলোসফি। এবং অ্যাট এ টাইম যে বুদ্ধের আইডিয়াটা কেন এত জনপ্রিয় হলো, কারণ বুদ্ধ সুখ না বলে দুঃখের কথা বলে গেছে। কারণ
সাধারণ মানুষের কাছে দুঃখটা খুবই বাস্তব। এবং বুদ্ধ কিন্তু কোনো ওই অ্যাবস্ট্রাক্ট ফিলোসফিক্যাল ওই টাইপের কিন্তু কোনো প্রিচিং করে নাই। সে বলছে যে ভাই তোমার জীবনের সবচেয়ে বাস্তব, তুমি জন্ম থেকে যেটা দুঃখ, এই জন্য বুদ্ধকে এত বেশি শুরু করো কান্না দিয়ে, একজন মুসলিম, একজন খ্রিস্টান, একজন নাস্তিক থেকে বার্টন রাসেল পর্যন্ত বুদ্ধ তার আকৃষ্ট কেন হয়েছে? কারণ দুঃখ, তার জীবনে দুঃখ ছিল। হ্যাঁ, সো এই দুঃখের কারণে বুদ্ধ এটাকে দিয়ে মানুষকে ফিল করাইতে পারছে যে তোমার দুঃখ আছে, দুঃখ তুমি মুক্তি চাও, তা এখন তুমি এটা করো, নির্মাণ পেয়ে যাবে, তুমি শান্তি হয়ে যাবে। কি সিম্পল। ইভেন এখনো যারা এটা নিয়ে তুলনামূলক ফিলোসফিতে চর্চা করে তারা বুদ্ধকে প্রেজ করে, কারণ খুবই প্র্যাকটিসেবল। তোমার দুঃখ আছে, দুঃখের কারণ আছে, দুঃখ থেকে মুক্তি আছে, মুক্তির যে উপায় অষ্টাঙ্গমার পালন করো, নির্বাণ পাও, বাসায় চলে যাবে, শেষ, সিম্পল। হ্যাঁ, কিন্তু এখন কেউ মানে, কেউ তো মানে না। হ্যাঁ, আর তোমার কিছুই করতে হবে না, বসে বসে তোমার এটা নিয়ে ধ্যান করতে হবে, বুঝতে হবে, তাহলে খুবই সিম্পল। কেউ যদি ওটাতে যেতে চায় যাবে, কোনো ঝামেলা পাকাবে না। তো বুদ্ধের এই প্রিচিংটা খুবই প্র্যাকটিক্যাল সেন্সে কাজে লাগে, এবং এটার সাথে অ্যান্টিনাটালিজমেরও কানেকশন আছে, কানেকশনটা তৈরি হয়ে যায় যে না, দুঃখ বাস্তব, আমরা কেউই দুঃখ চাই না, সুতরাং আমাদের উচিত না। আর মানুষ, আর এটার সাথে অনেক অ্যাক্টিভিজমও আছে, যে প্রাণী ইকোলজি। তো মানুষ যদি চলে যায়, যেমন একটা বাচ্চা না নিলে এইটা, এই যে আমরা যে প্রাণ প্রকৃতি নিয়ে চিন্তা করি, এই যে কার্বন নিঃসরণ, একটা বাচ্চা না নিলে যতটুকু কার্বন নিঃসরণ আমরা কমাতে পারি, অন্যান্য কাজ করে এতটা আমরা কমাতে পারি না। ভেগান, নট মাচ ইফেক্ট। এই যে গাড়ি, প্রাইভেট কার দিয়ে আমরা অতটাই করবো না, নট মাচ ইফেক্ট। একটা বাচ্চা নেবো না, অনেক শৃঙ্খলা থেকে আমরা বেঁচে যাবো। একটা মানুষ, কারণ ওই বাচ্চাটা তো এই ভোগবাদী সমাজে তো আরো কনজিউম করবে। হ্যাঁ, সে আরো কনজিউম করতে চাবে, আরো কার্বন নিঃসরণ করবে, নন ভেজিটেরিয়ান হয়ে যেতে পারে, নন ভেজ হতে পারে, সে হয়তো আরো বাচ্চা নিতে পারে। তো আমি এই সাইকেলটাই থামাই দিচ্ছি। তার মানে আমি যদি ভেগান নাও হই, তবুও আমি একটা বাচ্চা না নেওয়ার কারণে আমি এই এনভায়রনমেন্ট হেলদি রাখার জন্য একটা গ্রেটেস্ট অবদান রাখতে পারবো। আর আপনি যেটা বললেন যে বাংলাদেশে আপনি বলতেছেন যে এক্সট্রিম লেভেলে অ্যান্টিনালিজম দরকার। আমি যেটা বললাম যে একদিক থেকে রিলিজিয়াস পার্সপেক্টিভ থেকে একটা অ্যাটাক আসবে আপনার উপর যদি আপনি ইমপ্লিমেন্ট করতে চান। সেকেন্ড আসবে, আপনি যেটা বলছেন যে সমাজ আপনাকে চাপ দেয় বাচ্চা নিতে। দ্য থিং ইজ, সমাজের কিছু যায় আসে না আপনি বাচ্চা নিচ্ছেন কি নিচ্ছেন না, কিন্তু সমাজের যায় আসে আপনি এই যে ভোগবাদী সমাজের জন্য লেবার উৎপাদন করতেছেন কিনা। হ্যাঁ, এটা যে ইকোনমি, ইভেন বিভিন্ন ধরনের ধর্মীয় দল ভারী করার ক্ষেত্রেও কাজে লাগে। সংখ্যায় যদি কমে যায় তাহলে তো আমরা একদিন বিলুপ্ত হয়ে যাবো, নিশ্চিন্ন হয়ে যাবো। এইটাই, যেমন কাশিমি হুজুর বলে যে আই ডোন্ট নো ইফ ইউ হ্যাভ সিন, যে এতটা বিয়ে করবেন, 20-30টা বিয়ে করবেন, প্রত্যেক ঘর থেকে 4টা-5টা, এইভাবে আপনি রিলিজনের গ্রো করবেন। সো আপনি যদি অ্যান্টিনেটালিজম প্র্যাকটিস করেন, আপনার ওই পয়েন্টটা চলে যাইতেছে, প্লাস আপনি ফ্যাক্টরিতে ওয়ার্কার দিতে পারতেছেন। হ্যাঁ, সো এই বিভিন্ন দিক থেকে আপনার উপর দেখবেন যে আসতেছে। এই জন্যই তো বললাম যে এটা খুবই রিবিলিয়াস টাইপের একটা মত, কারণ এটা নট অনলি খালি ধার্মিকরা আমাকে ঝামেলা করবে, এটা ঝামেলা করবে পুঁজিপতি যারা আছে তারা আমাকে ঝামেলা করবে, কারণ এটা তাদের ফ্যাক্টরি ওনাররা করবে। হ্যাঁ, ফ্যাক্টরি ওনাররা করবে যে তুমি এই মত কেন, ইভেন রাষ্ট্রীয়ভাবে করবে। চায়নাতে যে এখন আমি বলবো যে ভাই এটা মানি না, আমি চাই যে সব অ্যাবলিশ হয়ে যায়, এটা মানবেই না, রাষ্ট্র চলবে কিভাবে, তাহলে জনসংখ্যা তো লাগবে, তো ওখান থেকে ঝামেলাজনক। সো ইভেন অনেক নাস্তিক যারা আছে তাদের পক্ষে ঝামেলাজনক, কারণ বিবর্তনে তো আমাদের টিকে থাকতে হবে, প্রজাতি থেকেও অ্যাডভান্সমেন্ট করতে হবে না, এই জায়গা থেকেও ঝামেলাজনক। টিকে থাকতে হবে, সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট। হ্যাঁ, আমি যে ডারউইনের যে মানে মানুষের নেচারই হলো কি, প্রজনন করবে এবং বংশ পরম্পরা থেকে ধীরে ধীরে যাবে, ডেভেলপমেন্ট হবে, বিবর্তিত হতে থাকবে, বিবর্তিত হতে হতে কি হবে, মানুষ সামনে আগায় যেতে থাকবে। তো এটা তো প্রকৃতির বিরুদ্ধে চলে যায়, কারণ প্রকৃতি তো টিকে থাকতে, মানে ডারউইন বলতেছে সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট, বাট উই আর চুজিং ইয়োরসেলফ নট টু বি ফিট। আমরা কনসিয়াসলি বলতেছি আমরা ফিট হতে চাই না। হ্যাঁ, বাট ইভলিউশন স্লাইটলি হয়তো রিলিজিয়নকে একটু কোয়েশ্চেন করে, সেক্ষেত্রে ইভলিউশন এখনো বাংলাদেশে মানতে পারতেছে না, তো সেক্ষেত্রে অ্যান্টিনেটালিজম আরো রিবেলিয়াস একটা, এবং রিলিজিয়ন আসলে টিকে থাকাকেও সার্ভ করে অ্যাকচুয়ালি, কারণ সার্ভ করে। হ্যাঁ, আচ্ছা, তো ঝামেলা তো এই দুইজনের ভিতরে। একজন চাচ্ছে যে একটু খোলাখুলি ভাবে টিকে থাকতে, আরেকজন চাচ্ছে একটু রক্ষণশীল ভাবে টিকে থাকতে, রক্ষণশীল এবং প্রগতিশীল, এই দুইটার ঊর্ধ্বে যে অ্যান্টিনেটালিজম তখন চলে আসবে। যে কারণ অ্যান্টিনেটালিজমের শত্রু কি হবে, এখন অ্যান্টিনেটালিস্টরা যদি তাদের ঊর্ধ্বে চলে যায়,
তাহলে তারা দুজন ইউনাইট হয়ে যাবে, তারা ইউনিটিভলি তাদেরকে অ্যাটাক দিবে, তখন দে উইল হ্যাভ এ কমন এনিমি। আচ্ছা, ঠিক আছে, ওই যে গেম অফ থ্রোনস এর মতো আর কি, যে ওই যে উইন্টার মানে শীতের যে মানে দানব গুলা যে রাক্ষস গুলা যে আসলো হোয়াইট ওয়াকার, তখন হচ্ছে বিভিন্ন পার্টি যারা আগে যুদ্ধ করতেছিল তারা এক হয়ে যায়, এক হয়ে হোয়াইট ওয়াকারদের সাথে যুদ্ধ করে। সো এইটা আমি বারবারই তখন ওই ডার্কের এক্সাম্পল আনি আসলে। আমি ডার্ক দেখি না, গেম অফ থ্রোনস দেখছি। হ্যাঁ, তো ডার্কে দুইটা মানে ছিল অ্যাডাম এন্ড ইভ। আচ্ছা, তো ইভ চাই যে না, অ্যাডাম এন্ড ইভ কি লাইক ইসলামে যে অ্যাডাম ইভ আছে নাকি মেবি বাইবেলের একটা অ্যাডাপ্টেশন হবে, তো বাইবেল ইসলামের যে কোরআন তো মোটামুটি সেমই। সো ওই অ্যাডাপ্টেশন থেকে বলে যে বারবার এই যন্ত্রণা ডার্কের ভিতরে, প্রত্যেকেরই আশা থাকে, মানে অনেকের আকাঙ্ক্ষা থাকে, আকাঙ্ক্ষা পূরণ হয় না। এই টাইম লাইনেও পূরণ হয় না, ওই টাইম লাইনেও পূরণ হয় না, অতীতেও পূরণ হয় না, বর্তমানে পূরণ হয় না, ভবিষ্যতে পূরণ হয়। তো এই যেটা সাফারিং, এই যে চক্র, হ্যাঁ, এই চক্র থেকে মুক্তি পাওয়ার উপায় কি? অ্যাডাম বলে যে এই চক্র বাদই দিয়ে দাও, ধ্বংস করে ফেলা। ইভ বলে যে না, আমি ধ্বংস করবো না। আচ্ছা, এই যে দ্বন্দ্ব। আচ্ছা, প্রকৃতিও চায় না যে আসলে প্রকৃতিও চাই গেমটা চলুক, যেভাবে হোক চলুক। হ্যাঁ, কারণ এটা তার ফাংশন। আর এইটার বিপরীতে যখন কেউ দাঁড়ায় তখন এটা প্রকৃতি বিরুদ্ধ। হ্যাঁ, তখন এটা টোটালি একটা রিবেলিয়াস টাইপের কিছু হয়। আচ্ছা, যে আমি মানি না। তা আমার কাছে মনে হয় যে এটা মূলত প্রকৃত না, মানে নাস্তিকতা। এটা কিন্তু ভয়াবহ লেভেলের আদর্শ। আচ্ছা, মানে এটা ওয়ান অফ দা, অনেকে মনে করে যে ভয়াবহ ফিলোসফির ভিতরে এটা একটা। নিহিলিজম তো আছে এটার ভিতরে ইনক্লুডেড, যে নিহিলিজম মানে প্রতি ঘুরা ঘুরা ফেলো, বাট নিহিলিজম তো ভয়াবহ। এটা হ্যাঁ, নিহিলিজম তো কিছু একটা করে না, এট লিস্ট এক্সিস্টেন্স অফ করে দিচ্ছে। সে বলে যে আমি নাই এখান থেকে, আমি যে চলে যাব, আমি আছি, বাট ইট ডাজন্ট ম্যাটার। আমি চলে যাব, ইট উইল ডাজন্ট ম্যাটার অ্যাজ ওয়েল, ডাজন্ট ম্যাটার অ্যাজ ওয়েল। বাট অ্যান্টিনেটিস আরো এক্সট্রা বলে যে তুমি আমার সাথে আসো। হ্যাঁ হ্যাঁ, তোমরা আমার সাথে আসো, আমরা একসাথে নাই। এবং নট অনলি এটা, নাই হয়ে যাওয়াটা কেন, মানে কেন রিলেভেন্ট র্যাশনালি, এইটাও খুব শক্ত নট অনলি রেশনাল বলতে তুমি, হ্যাঁ ইথিক্যাল। তুমি যদি আমার সাথে না আসো, তুমি মোরালি রং, তুমি মোরালি রং, বুঝতে পারতেছেন? হ্যাঁ, সো এটাকে চ্যালেঞ্জ করা। হ্যাঁ, তো এটাকে আবার আমি মাঝে মাঝে এটা কাউন্টারের চেষ্টা করি, কারণ আচ্ছা হ্যাঁ, মানে বোথ সাইড আমার মাঝে তো অনেক পোকা ঘুরে, সো এটাকে কাউন্ট করা যায়। আমার কিন্তু এটাতে আমি একটা মাত্র লজিক্যাল কাউন্টার খুঁজে পাই, সেটা হলো যে অনস্তিত্বের দিক থেকে। অনস্তিত্বের যে আগে তো আমি যে একদম সব কিছু প্রিভিয়াসে চলে যাই, খুব শান্ত ছিল, তো কেন এক্সিস্টেন্স হইল তাইলে? মানে ওই অবস্থাতে গেলে কি আমি বোর্ড হয়ে যাব? তো মানে ওই অবস্থাতে গেলে কি কিছু না, আপনি এক্সিস্ট করতেছেন না, করতেছি না, বা কোনো চিন্তা হবে না, হবে যাবে পিসফুল। কিন্তু যদি ওইরকম একটা অবস্থা যেটা আমি মানে যেটা অ্যাকচুয়ালি গুড, মানে তাদের মতো তো অ্যাবসলিউট গুড, পিসফুল, খুব শান্তিপূর্ণ একটা জায়গা, তো কি দরকার ছিল যে ওইটা নড়ে চড়ে উঠে এই সৃষ্টিটা যে হইলো? মানে কেন দরকার হলো? তার মানে কি ওখানে কি আমার কাছে মনে হলো যে ওখানে আমি এতটাই সাহসী হয়ে গেছিলাম যে আমার কাছে মনে হতো যে আর কি সৃষ্টি করে দেখি হবে, এটা ধ্বংস হইলো তো আবার আমি এখানেই ব্যাক করবো। আচ্ছা, আবার এটাও মনে হয় যে আসলে এটা মানে ওখানে যদি কেবল আমিই থাকি, মানে এক্স্যাক্টলি ওটা যে অবস্থায় থাকো, ওটা যদি সর্বশক্তিমানও হয় বা খুব মানে ফিয়ারলেস একটা স্টেট হয়, তাহলে এই অস্তিত্ব যদি আমি না আসতে চাই, তাহলে এটা কি খুব মানে আমাকে একটু মনে হয় না যে আমি একটু ভীতু হয়ে গেলাম যে আমি সৃষ্টি করতে পারতেছি না বা এটা হচ্ছে না, হলে কি আর না হলে কি ম্যাটার কেন করবে? অস্তিত্ব থাকলে কি আর না থাকলে কি ম্যাটার আমার কেন হবে? এইটা তো সবচেয়ে বেশি ফিয়ারফুল, মানে একটা ফিয়ারলেস অবস্থা, যে আচ্ছা হয়েছে সমস্যা নাই, না হলে হলেও কোনো সমস্যা নেই, যা হবে দেখা যাবে। তো এটা খুব ভালো নয়। তো এই জায়গা থেকে কাউন্টার দেওয়া যায়, আবার বোর্ডম পার্সপেক্টিভ থেকে কাউন্টার দেওয়া যায়। কারণ আমি এখন অস্তিত্ব থাকতে থাকতে বোর্ড হয়ে যাচ্ছি, দুঃখ পাইতেছি, কিন্তু যখন ওই অবস্থাতে চলে যাবো, ওখানে থাকতে থাকতে আমি অবশ্য ওখানেও বোর্ড হয়ে যাবো। উই নেভার নো ওই রিয়েলিটিটা কেমন হবে। হ্যাঁ, বা যদিও আমি একটু অ্যাজাম্পশন করি হয়তো আমি বোর্ড হয়ে যাবো, বোর্ডম থেকে মনে হয় আমার এক্সিস্টেন্স আসতে হবে, দেখি না কইরা কিছু তো যায় আসতেছে না। আচ্ছা দেখি না যে আচ্ছা একটা আইফোন বানাই, ফ্র্যাকচার করি, হ্যাঁ বানানোর পর আচ্ছা ঠিক আছে ভেঙেই ফেলাই, কোনো সমস্যা নাই, খারাপ হইলে ভেঙে ফেল, হ্যাঁ ভালো হইলে থাক, ভাঙলাম আমি ভাঙতেছি, আমি ঘুরতেছি, ওকে আর সমস্যা কি? তবে এই একটা জায়গা, কিন্তু এতটুকু জায়গা বোঝার মতো কমপ্লেক্স এনাফ ব্রেন সবার নাই, এবং ম্যাচুরিটি সবার হবেও না আই গেস। সো এই জায়গা থেকে আমি তখন অ্যান্টিনালিজমের প্রতি হ্যাঁ ঠিক আছে, অ্যাটলিস্ট এটা হলো বেটার, আমি তাদেরকে এই জন্য মানে শ্রদ্ধা করি। কিন্তু এমন না যে কাউন্টার নাই বিষয়টা, এমন না। আর
নিজেই ভাঙতেছি, নিজেই করতেছি, এই যে মিস্ট্রি, এটা বোঝার জন্য ওই অ্যান্টিন্যাটালিজমের ওই স্তরটাতে আসতে হবে। নিজেই ভাঙতেছি, নিজেই করতেছি, আবার নিজেই ওইটাই করতেছি, এত চারটাখানি কথা না। আমি এত বিশ্ব করলাম বা এত কিছু গড়ার পরে ন্যাচারালি আমি চাবো না এটা ধ্বংস হয়ে যায়, কিন্তু ওই জায়গাতে আমার আসল পরীক্ষা যে আমি গড়তেও জানি আবার সব কিছু ওয়াশ অফও করে জানি। আচ্ছা, এটা আই থিঙ্ক ফ্রাঙ্কেনস্টাইনের প্যারাডক্সের মতো হয়ে যায় কিছুটা, সেক্ষেত্রে কি হইতে পারে এটা? হ্যাঁ হইতে পারে। আমি বানাইছি জিনিসটা, আমি দেখতেছি যে এটা অনেক ধ্বংস করতেছে, আমি আবার মেরে ফেলবো। হ্যাঁ, আবার মেরে ফেলবো, মানে আমার হাতে ফুল পাওয়ারটা থাকবে, আমার হাতে ফুল পাওয়ারটা, মানে এটা ভেঙে যাবে অটোমেটিকলি। আর আমার কাছে মনে হয় যে আমি অ্যান্টিন্যাটালিজমকে এই কারণে আর একটু আগে রাখবো, কারণ তারা বলতেছে না যে, তারা বলছে যে আসলে মানব প্রজাতি ওটা না থাকে, তারা কিন্তু অন্য জাতি না প্রজাতি বলতেছে। তো মানব প্রজাতি না থাকে, অন্য প্রজাতি তো সমস্যা, কিছু ক্ষতি হবে, হ্যাঁ ভালো হবে। আমরা তো এনাফ ভোগ করে ফেলছি, আমরা তো এমন না যে আমরা ভোগ করি না। ইভেন আমি যদি আরো 400-500 বছর আগে যাই, তখন তো অ্যান্টিন্যাটালিজম মতামত ছিল না, মতবাদ ছিল না। তখন গুটি কয়েক মানুষের মনে হয়তো বা চিন্তা, 200-250 বছর ধরে হয়তো আলোচনাটা আসতেছে। কারণ কি? ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন। হ্যাঁ, কারণ আমরা ভোগ করে ফেলছি, ভোগ এখন এটা নেওয়া যাচ্ছে না, এই জন্য এটা রেলেভেন্ট হচ্ছে। এমন হইতে পারে যে আমি যদি একটা ভালো পজিশনে যাই, তখন এটা রেলেভেন্ট নাও থাকতে পারে, তখন অন্য মতবাদ, তখন মনে হতে পারে যে আচ্ছা কিভাবে আমরা একটা ব্যালেন্স ভাবে একটা সমাজ গড়ে নিতে, কিন্তু আমরা তো আসলে ওই জাতের না। মানে আই ডোন্ট নো ইফ অ্যান্টিনেটালিজম আপনি যেভাবে যাচ্ছেন সেভাবে প্র্যাকটিস করা হবে কিনা, বাট আমি শিওর অফ ইট যে অ্যান্টিনেটালিজম নিয়ে যে ডিসকাশনটা এখন আমরা করতেছি, এটা আরো অনেক বড় স্কেলে হবে সামনের দিকে। হ্যাঁ, সামনের দিকে যে ন্যাচারাল কারণেই হবে, এটাই ন্যাচারাল কারণেই হবে। ইভেন প্রকৃতি যদি টিকে থাকতেও চায়, মানে যদি মনে হয় যে প্রকৃতি না, আমরা মানবরা যদি টিকে থাকতে চাই, টিকে থাকার খাতিরে অ্যান্টিন্যাটালিজম চর্চা করতে হবে। আচ্ছা, কারণ না হলে মানুষ দিয়ে ভরে যাবে, তো এটা কি প্রকৃতি ধ্বংস হচ্ছে। হ্যাঁ, তো প্রকৃতি টিকে থাকার জন্য তার অ্যান্টিনেটালিজমকে প্রমোট করতে হবে প্রকৃতি। এক্স্যাক্টলি। আচ্ছা, ইয়ার্স দা লাইক, ঠিক আছে। সো অ্যাকচুয়ালি ইটস গুড আচ্ছা ফর নাও। আচ্ছা, হ্যাঁ, কারণ আমরা যদি আরো 500-600 বছর আগে যাই, তখন অ্যান্টিন্যাটালিজমের এত চর্চা হয় না, কারণ তখন তো মানুষ নিজেই থ্রেটের কারণ, মানে এত ভাইরাস, এত হাবিজাবি, কলেরা হয়ে গ্রাম উজাড় হয়ে যায়। তখন তো আমার দরকার নাই যে আমার কনসিয়াসলি চুজ করা যে আই উইল নট হ্যাভ চাইল্ড। এই জন্য বিজ্ঞানের এত জয়গার হয়েছে, কারণ বিজ্ঞান আমাকে বাঁচাচ্ছে। হ্যাঁ, ওইটাই। আবার আরো যদি আগে যেত, তখন ধর্ম আমাকে বাঁচাইতো। হ্যাঁ, ধর্ম একটা মিনিং দিত, মিনিং দিয়ে আমাকে মেন্টাল স্ট্রেসটা কমাইতো। ও বলতো যে তুমি সকালে উঠে এই কাজ করো, ওই কাজ করো, তো দেখা যাচ্ছে এইটা করলে আমি বেনিফিটেড হচ্ছি, শৃঙ্খল একটা ডিসিপ্লিন লাইফ মেনটেন হচ্ছে, এবং আমার এক্সিস্টেন্সটা স্থিতিশীল থাকতেছে। তার মানে কি টিকে থাকা এখানেও ম্যাটার করতেছে। হ্যাঁ, তো মানে এই যেটা বলেন যে 2000 বছর আগে রিলিজিয়ান খুবই রেলেভেন্ট ছিল, কারণ মানুষ জানতো না কিভাবে ডিসিপ্লিন হইতে হয়। মানুষ ভয় পাইতো, এক্সিস্টেন্সিয়াল ক্রাইসিস হইতো, যে কোন সময় বাঘভাল্লুক এসে আমাকে খেয়ে দেয়। কিন্তু তখন ধর্ম বা এই যে কোনো ধরনের বিশ্বাস, আমি কোনো মূর্তিতে বিশ্বাস করি, কোনো আগুনে বিশ্বাস করি, বা আমি কোনো গোষ্ঠীগত রিলিজনে বিশ্বাস করি, ওটা আমাকে সাপোর্ট দিত মেন্টালি, আমাকে টিকে থাকতে হেল্প করতো। হ্যাঁ, প্লাস এটা ধরেন যে ওই সময় আপনি যেটা বললেন যে বাঘ এসে খেয়ে ফেলতেছে, আমার এটা অনেক খারাপ লাগবে যে আমার ক্লোজ একজনকে খেয়ে ফেললো, বাট রিলিজন আমাকে বলতেছে যে খেয়ে ফেলছে, প্যারা নাই, ও একটা ভালো গ্রেটার গুডে গেছে। সো তুমি একটা ইনার পিস পাচ্ছ, ওটা আমার জন্য হেল্পফুল। এরপরে সায়েন্স আসলো। সায়েন্স কেন আসছে? কারণ ওই যে ধর্ম আবার টিকে থাকাতে ঝামেলা করতেছে। দেখা যাচ্ছে যে ধর্ম এত বেশি অন্ধবিশ্বাসের কারণে দেখা যাচ্ছে যে ক্রুসেড হচ্ছে, যুদ্ধ হচ্ছে, মানুষ মারা যাচ্ছে, এত কিছু হচ্ছে, ঝামেলা হচ্ছে, এবং মানুষ রিপ্লেসমেন্ট লাগবে একটা। হ্যাঁ, টিকে থাকতে হবে। তো টিকে থাকার জন্য কি লাগবে? কলেরা রোগ কি আমাকে ধর্মীয় কোনো জিনিস এসে কিন্তু সলভ করে দিচ্ছে না, ওটা বিজ্ঞান এসে সলভ করে দিচ্ছে। এই জন্য তখন বিজ্ঞানের আবার জয়গার হওয়া শুরু করলো, ধর্ম একটু ডিক্লাইন হওয়া শুরু করলো, একটু হচ্ছে। কারণ তুমি আমাকে টিকে থাকাতে সার্ভ, মানে এটাকে একটু গ্রেটার অর্থ দিতে হবে যে প্রকৃতির দিক থেকে যদি চিন্তা করি, বলতেছে তুমি তো আমাকে প্রিজার্ভ করতে সাহায্য করতেছে না, সো এবার আমি ধর্মকে একটু পিছনে রাখবো, সায়েন্সকে একটু আপ করায় দেবো। এখন হচ্ছে আপনি বলতেছেন যে এরকম একটা রেলেভেন্ট সময় অ্যান্টিনেটালিজমের রাইজ হচ্ছে। এখন সায়েন্স আবার প্রকৃতির জন্য হার্মফুল হচ্ছে। আচ্ছা, ইন এ ওয়ে সায়েন্সের সাথে বস্তুবাদিতা জুড়ে গেছে, কনজিউমারিজম জুড়ে গেছে, ক্যাপিটালিজম জুড়ে গেছে, এরা সমস্যা করতেছে। ইভেন একই টাইমে ধর্ম, মানে যেটা অ্যাকচুয়ালি ধর্ম না, আচ্ছা অন্ধ ধর্ম, ঠিক আছে, ওইটা মানে সব মিলিয়ে এটা প্রকৃতির জন্য হার্মফুল হচ্ছে। এই জন্য অ্যান্টিনেটালিজম এখন বাড়বে, মানে প্রকৃতি এটাকে নিজেকে রক্ষা করার জন্য। সো প্র্যাকটিক্যাল সেন্সে অ্যান্টিনেটালিজম মোটেই ধ্বংসাত্মক না, ইন এ ওয়ে এটা খুব সৃষ্টিশীল, এটা সৃষ্টিকে রক্ষা করতেছে। কিন্তু যারা
অ্যাকচুয়ালি হার্ড কোর অ্যান্টিনাটালিস্ট, যে তারা চায় না যে ডান, মানে এটা তারা এক্সিস্টেন্সের সাথে লড়াই করতেছে অ্যাকচুয়ালি। একদম গভীরে যে মেন্টাল যে ওয়ারটা হচ্ছে, যে একদম স্ট্রাকচারাল, যে অস্তিত্ব দিয়ে লাভ কি না দিয়ে লাভ কি কোনো কিছু মিনিং করতেছে না, মানে তারা আর কি তারা তখন এটার সাথে ফাইট করতেছে, নট এই মানুষের সাথে। আমি প্রতিনিয়ত ফাইট করি যে আচ্ছা ঠিক আছে, যে কেন, কি হবে, কি দরকার, না হলেই তো ভালো হয়, সব নাই হয়ে যাক না, কেমন হয়ে যায় সব কিছু, এটাই তো ভালো, কারোরই কোনো সমস্যা নাই, সব সাম্য, সব কিছু সুন্দরভাবে থাকবে। আবার কিছুক্ষণ পরে যেমন না, সব যদি ওরকম হয়ে যায়, এভাবে কতক্ষণ, এই যে মানে একটা যে অস্বস্তি, এভাবে কতক্ষণ। ইভেন পদার্থবিজ্ঞানে দেখা যায় যে ভার্চুয়াল যেই পার্টিকেল গুলো বের হয়, শূন্য স্থান কিন্তু কখনো স্থিতিশীল না, ওখান থেকে কিছু মুহূর্ত মানে কিছু কয়েক সেকেন্ড পর পরই কিছু না কিছু উৎপত্তি হচ্ছে, কারণ শূন্য কিন্তু শূন্য থাকতে চায় না, কিছু না কিছু বুদবুদের মতো উৎপত্তি হতে চায়। তো এই দিক দিয়ে চিন্তা করলে দেখা যায় যে ওখানে যে আবার একটা ঝামেলা হয়, মানে যে প্রকৃতি শূন্যতা পছন্দ করে না। হ্যাঁ, মানে সামথিং কিছু না কিছু আমার মানে নড়াচড়া হতে হবে, হয়তো বা মানুষ থাকবে না, কিন্তু মানুষের জায়গায় অন্য কোনো প্রজাতি সার্ভাইভ করতে হবে এবং বিকাশমান হতে হবে। আচ্ছা, অ্যান্টিনেটালিজম যদি এখানে আরেকটু অ্যাড করি, অ্যান্টিনেটালিজমের বিপক্ষে মানে মানে একটা চরম ভাষণ আছে, এফিলিজম। তারা প্রাণীদেরকেও নিউট্রাল করে ফেলতে চায়। আচ্ছা, যে ওরা প্রাণীদেরকেও রিপ্রোডিউস করতে দিবে না, শেষ বাদ। আচ্ছা, আমিও করবো না, তুমিও কেউই করবে না, মানে যতটা পারা যায় সব নাই। আচ্ছা, সব অ্যাবলিউশন, টোটাল অ্যানাইলেশন, টোটাল পিস, টোটাল ফ্রিডম। আচ্ছা, মানুষকে হচ্ছে ফিলোসফি দিয়ে হয়তো বোঝানো যায় বা মোরালি বোঝানো যায় যে তুমি পৃথিবীতে একটা চাইল্ড লাইন না, বাট প্রাণীদেরকে আমরা কিভাবে বোঝাবো? ওই যে এফিলিজম, এখন তো যে আমার বাসায় যে বা বিড়াল আছে, 2টা মেয়ে বিড়াল আছে, নিউটার করা, সো তাদের কোনো প্রজন্ম আসবে না। আচ্ছা, টেকনোলজি আছে। আচ্ছা, গণহারে নিউটার করে দাও, আচ্ছা, শেষ, বিড়াল নাই হয়ে যাবে, এবং বিড়াল নাই হয়ে যাবে, আমরাও নাই হয়ে যাবো, কোনো সমস্যা নেই। এখন এখানে 2টা পার্ট আছে। এক হইলো আমি আমার আদর্শগত কারণে এইভাবে সবকিছু নাই করে দিতেছি। তো এখানে যদি আমি ব্যক্তি স্বাধীনতায় বিশ্বাস করি, তাহলে ওই প্রাণীদের স্বাধীনতা তো আমার একটা বিশ্বাস করতে হবে। সো ওখানে তো আমি তো জানি না যে প্রাণীরা এমন অনুমতি নিচ্ছে, আমি মানুষেরটা হয়তো জিজ্ঞেস করে জানতে পারবো, প্রাণীটা তো জানার কোনো উপায় নেই। এখন আমি জঙ্গলে যায় তো তাদের স্বাধীন বিচরণে তো আমি হস্তক্ষেপ করতে পারি না, তো এটা তো একটা ঝামেলা। এখন যেই প্রাণীগুলো আমার বাসায় চলে আসছে, ওইটা তো আমার কন্ট্রোলে আছে না, আমি তাকে কি করতেছি, এখন আমি কেনই বা নিউটার করতেছি, কারণ ও বাচ্চা দিতে দিতে দেখা যাচ্ছে যে আমি আর হ্যান্ডেল করতে পারতেছি না, এতগুলো বাচ্চা কিভাবে পালবো। আচ্ছা, হ্যাঁ, তখন আমার জন্য, আমার সুবিধার জন্য আমি নিউটার করেছি, প্লাস ওর সুবিধার জন্য, কারণ সুবিধা যদি বেশি হয়ে যায় তাহলে তো আপনার ওদেরকে বের করে দিতে হবে, তাহলে ওরা সার্ভাইভ করতে পারবে না। আমার সার্ভাইভ, ওর সার্ভাইভ, 2টার জন্য আমার এটা ব্যবস্থা করতে হচ্ছে। কিন্তু এফিলিজম যারা করে তারা একটু মানে চরম স্কেলে চলে যায়, না ভাই আমরা যতদূর পারবো, আমিও নাই, সব নাই, মানে তারা ফোর্স করবে। ওরা মনে হয় নিহিলিজমের এক্সট্রিম ভার্সন, পুরো আইডিয়া, কিন্তু এরা কম, এবং এরা আসলে প্র্যাকটিক্যালি অতটা প্রিচিংও করবে না, সাকসেসফুল হতে পারবে, কারণ অ্যান্টিনেটালিজমই সাকসেসফুল হচ্ছে না, এফিলিজম তো ওটা হবে না জিনিসটা। তো আমি আবার আরেকটা লাইন ধরেই করি যে যারা অ্যান্টিনেটালিজম হয় তারা আর কি একটু পেসিমিস্ট হয়ে যায়, একটু নৈরাশ্যবাদী থাকে, একটু হতাশার কথাই একটু বেশি চর্চা করতে পছন্দ করে, ডিপ্রেশন হয়। বাট আমি একটু জয়ফুল অ্যান্টিনেটালিজমের কথা বলি। আচ্ছা, জয়ফুল মানে হলো যে যেহেতু আমার মরেই যেতে হবে, যেহেতু আমার আর প্রজন্মই আসবে না, সেহেতু আমি আমার যেই যতটুকু জীবন আছে, যতটুকু কল্যাণ করা যায় করবো, এবং আমার যতটুকু আনন্দ করা যায় আমি আনন্দ নিব। আচ্ছা, আমি কেন সাফার করবো? মানে আমি এটা ভাবতেছিলাম, যেমন সুকান্তর একটা কথা আছে যে পৃথিবীকে বাসযোগ্য করে যাব নেক্সট শিশুর জন্য, এমোর মানে প্রতিজ্ঞা এই টাইপের। হ্যাঁ, সো আমি ভাবতেছিলাম যে যদি অ্যান্টিনেটালিজম চলে আসে, আমরা যদি জানি যে আমাদের কোনো পরবর্তী প্রজন্ম নাই, তো আমাদের ওই আর্জটা হয়তো থাকবে না যে পৃথিবীটাকে আরো বেটার করে যাই। এটা হচ্ছে একটা দিক। অথবা আপনি যেটা বললেন যে হয়তো পৃথিবী যেহেতু কিছু নাই, তো যাওয়ার আগে একটু ভালো করে যাই, এই দিক থেকেও দেখা যায় জিনিসটা। হ্যাঁ, তো আমি ওই মতের প্রেক্ষী না যে দরকার কি, তাহলে মানুষরা তো ভালো করে যেমন সাথে করুক, তারা মূল্য আমারই ভালো। আচ্ছা, কারণ আমিও মরতে চাই, ভালো সবকিছু না হয়ে যায়। আমি মনে করি না যে এরকমটা অ্যাপ্রোচটা আসলে খুবই হেল্পফুল হবে, কারণ এটা প্রকারান্তরে এটা অ্যান্টিনেটালিজমের বদনামি করবে তুমি, কারণ তখন তারা বলবে যে হ্যাঁ আচ্ছা ঠিক আছে ভালো কথা, তা আমরা স্বার্থপর, আমরা বাচ্চা নেই, শেষ বয়সে লাগবে, তো তুমিও তো স্বার্থপর, কিন্তু তোমার স্বার্থে তুমি ভোগ করবা, তারপরে তুমি যাতে তোমার এত দায়িত্ব না নিতে হয়, যাতে নিতে না হয়, এই জন্য তুমি অ্যান্টিনেটালিজম সাপোর্ট করছো। তুমি তো কোনো কল্যাণের জন্য সাপোর্ট করতেছো না, তোমার তো কোনো এখানে দার্শনিক কোনো মোরালি তুমি হায়ার না।
তো তুমি তাহলে তোমারটা কেন মানবো, তো আমারটাই ঠিক আছে, ওইটাই। তো এটা না, তো এই অ্যাপ্রোচটা হয়তো আমি মনে করবো যে অ্যাপ্রোচটা হওয়া উচিত হলো যে আমি কল্যাণ করব, আমি কল্যাণের দিকে আগাবো, যতটুকু পারা যায় আমি কল্যাণ করবো, ওই কল্যাণেই আমার মঙ্গল হবে। এবং আমি হয়তো বাচ্চা উৎপাদন করতেছি না, কিন্তু আমি মানুষের সমাজের জন্য বা অ্যাটলিস্ট আমি যে বর্তমান সময়টা লাইফটা লিড করবো 20-30 বছর বা 40-50 বছর, ওই সময়টাকে যাতে আনন্দপূর্ণ করতে পারি, একটু সহনীয় মানে আনন্দপূর্ণ না করতে পারলো, যন্ত্রণাটা যাতে একটু সহনীয় করতে পারি, পেইনটা যাতে কমানো যায়, ওই পারপাস আমার জন্য এবং আমার আশেপাশে যাদের সাথে নিয়ে থাকবো তাদের জন্য যদি আমি করতে পারি, এইটা আমার গোল, এইটা আমার লোক। এইটা কি ভালো হয় না, নিঃস্বার্থপর হয়। তো এই দিকে যদি আমি এগিয়ে যাই, তাহলে দেখা যাবে যে এখানে অনেক মানুষের আসলে ইন্সপিরেশন খুঁজে পাবে। আচ্ছা, ইভেন সুকান্তের মতো আমার অবশ্য পরবর্তী প্রজন্ম নিয়ে ভাবার কোনো দরকার নেই, পরবর্তী প্রজন্মে আমার কোনো মাথা ব্যথা নেই, কারণ আমি ওই প্রজন্মে থাকবো না। আচ্ছা, আমি আমার প্রজন্ম নিয়ে মাথা ব্যথা করবো, আচ্ছা, এবং আমার প্রজন্মের বেটারমেন্টের চিন্তা করবো, দ্যাটস অল আই নো। আচ্ছা, তো ভবিষ্যৎ নিয়ে আমার টেনশনও নাই, এটাই তো অ্যান্টিনালিজমের একটা সুবিধা। আমার ভবিষ্যৎ নিয়ে কোনো টেনশন নেই, আমার সব টেনশন বর্তমান নিয়ে, আমি বর্তমানে আসি, বর্তমানে থাকবো, বর্তমান নিয়ে মনে চলছে। আচ্ছা, অ্যান্টিনেটালিজম যদি আসে, তাহলে আমি মনে করি যে ম্যারেজ, রিলেশনশিপ, এগুলো আমাদের আজকে টপিক হওয়ার কথা, তো অ্যান্টিনেটালিজমের সাথে যদি রিলেট করি অনেকভাবে চেঞ্জ হবে। কারণ ম্যারেজের আইডিয়াটা যদি আপনি দেখেন, যে আমি পরবর্তী যে আমার ফিউচার জেনারেশন আসছে তাকে আমি আমার সম্পত্তি কিভাবে দিয়ে যাব, লিগালি যদি আমি ম্যারেজ করি, আমার মাথায় কিন্তু ব্যাক অফ দ্য মাইন্ড এটা কাজ করে যে আমার যেই সন্তান হচ্ছে সে আমার প্রপার্টিটা লিগালি পাবে কিনা, ম্যারেজের একটা পয়েন্ট। সো আমার যদি অ্যান্টিনেটালিজম প্র্যাকটিস করি, আমার যদি পরবর্তী প্রজন্মের চিন্তা না থাকে, তো হাউ ডু ইউ থিঙ্ক ম্যারেজ, রিলেশনশিপ এগুলো চেঞ্জ হবে? অ্যান্টিনেটালিজম হলে হ্যাঁ, তারা বিবাহ করতেই পারে। আচ্ছা, দুজন পার্টনার যদি সম্মতি হয় এবং ওই নারী যদি বাচ্চা না নিতে চায়, ছেলেও যদি এরকম হয়, আর এখন তো টেকনোলজি আছে, জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতিও আছে, ওইগুলা করে তারা খুব আরামসেই তাদের শেষ জীবনটা লালিত পালিত মানে ভোগ করতে পারে। এবং ওই শেষ জীবনটা কাটাবে কিভাবে? জ্ঞান চর্চা করবে, বই পড়বে, দর্শন চর্চা করবে, অথবা দে ক্যান অলওয়েজ অ্যাডপ্ট যদি শেষ জীবনে চায়। হ্যাঁ, তার যদি এতই মন চায় যে না আমার বাচ্চা না হলে হবেই না, সে বিড়ালের বাচ্চা একটা অ্যাডপ্ট করবে, মানে বাইরের, নট ওই হাবিজাবি পার্সিয়ান টার্সিয়ান, মানে ওই লাক্সারি দরকার, ওই অ্যাস্থেটিক্স এর দিকে যায়। হ্যাঁ, তুমি যদি যেহেতু ইথিক্যালি তুমি রাইট থাকতে চাচ্ছ বা ইথিক্যালি একটু কল্যাণ করতে যাচ্ছ, তো তুমি কোনো বিপন্ন কোনো প্রাণীকে সেবা শুশ্রূষা দিয়ে মানুষ করো, তোমার বাচ্চা লাগবে না। অথবা মানুষের বাচ্চা অ্যাডপ্ট করলো, মানুষের বাচ্চা অ্যাডপ্ট করো। অনেক মানুষের বাচ্চা আছে যে খাবার পায় না, এতিমখানায়, হ্যাঁ, তুমি সেখান থেকে এটা অ্যাডপ্ট করে তাকে নার্চার করো, এবং প্রয়োজনে তাকে তোমার ফিলোসফিটা দিয়ে যাও যে তুমিও এরকম করে আরেকজনকে অ্যাডপ্ট করবা, বেটারমেন্ট করবা, কল্যাণ করবা, এবং আমার মতো চলে যাবে। তাহলেই তো হয়ে গেল বিউটিফুল চেইন না? তোমার বাচ্চা লাগতেছে, বাচ্চা পাইলা, সাথে তুমি পৃথিবীতে একটা বাচ্চাকে বেইনের মধ্যে আনতেছ না, হ্যাঁ, দুই দিকেই সার্ভ হচ্ছে। এবং এখন যদি মনে হয় যে না নিজের রক্তের কাছে ট্রাস্ট করা যায়, এটা সব ভুয়া কথা। নিজের রক্তে ভুয়া কথা, নিজের ভাইকে কুপিয়ে মেরে ফেলছে, এগুলো কোনো কথা। হ্যাঁ, সেগুলো কথা অনেক সময় দেখা পরই অনেক আপন হয়ে যায়। আর তোমার যদি ট্রাস্ট ইস্যু থাকে, তুমি ভাই কাউকে অ্যাডপ্টও করো না, বাচ্চাও নিও না, অ্যাটলিস্ট এটা তো কল্যাণ হয়। আর তোমার যদি নিতে মন চায়, তুমি বাচ্চা অ্যাডপ্ট করো, কমপ্লিট সলিউশন। আর যদি কোনো কিছু না হয়, তোমরা দুজন কপতি বিবাহ করে তোমরা সাহিত্য চর্চা করো, ট্রাভেলিং করো, কালচার দেখো বিভিন্ন ধরনের, এটা আরো ভালো না? কারণ একটা বাচ্চা থাকলে তো এগুলো কিছুই করতে পারবে না। প্লাস আমার বাচ্চার পিছনে যে পরিমাণ টাকা পয়সা চাই, ওই টাকা পয়সা দিয়ে আমি 2টা দেশ ঘুরতে পারবো, 2টা দেশ ঘুরতে পারবা, ভালো অ্যাপার্টমেন্ট নিয়ে থাকতে পারবা, যদি তুমি এনাফ অর্থনৈতিক ইকোনমিক্যালি ফ্লুয়েন্ট হও। আর তুমি যদি ভাদাইমা গোছের হও তাও ভালো, কারণ ভাদাইমা গোছের হলে তো তুমি অত টাকা কামাইতে পারবা না, বা ওইটার দিকে তোমার মনোযোগ হবে না। তো তুমি কি করবা? তুমি জাস্ট নর্মাল খাবার দাবার খেয়ে তুমি একদম টোটাল আলস্যের জীবনযাপন করতে পারবে। আচ্ছা, হ্যাঁ, তোমার পার্টনারও তোমার মতো অলস হয়ে যাবে। হ্যাঁ, কোনো সমস্যা নাই। ইভেন যারা, এবং ম্যারেজের বিষয়টা আসছে, ম্যারেজের সাথে তো আসলে, এবং কেউ যদি চায় ওটা আবার ডিফারেন্ট। আচ্ছা, আপনি বলতেছিলেন যে আধুনিক সময়ে ম্যারেজ হচ্ছে, চেঞ্জ হয়ে যাচ্ছে। হ্যাঁ, ম্যারেজ মানে ওটা বলছিলাম আমি আরেকটা কারণে। আচ্ছা, ম্যারেজ আসলে কেন করা হয়? এই যে বাচ্চা কাচ্চা লালন পালনের জন্য। হ্যাঁ, তুমি বাচ্চা কাচ্চা যদি না নাও, তাহলে ওই কনসার্নটাই আসতেছে না, তুমি কেন ম্যারেজ করতে হবে? বিশেষ করে নারীদের ক্ষেত্রে একটু বলবৎ হয়, নারীরা বাচ্চা নেয় কেন? এটা সিকিউরিটি,
দেখা যায় যে একটু সন্তানের প্রতি একটু লিনিং থাকে তারা, কারণ তার পার্টনার, এটা এভলিউশনারি অ্যাকচুয়ালি, কারণ নারীদের বাচ্চা হয়ে যায় তো তখন কি করে যে পুরুষরা তো আসলে একটু আউটসাইড অস্থির, মানে পুরুষদের তো অনেক শুক্রাণু না, তো এক জায়গায় যাকে পাইতেছে তার সাথে মেটিক ঘুরে বেড়াচ্ছে, নারীদের তো ওই অবকাশটা থাকে না, তো পুরুষকে ধরে রাখবে কিভাবে? একটা বাচ্চা হলে একটু দায় দিয়ে ঠেকানো যায়। এখন বাচ্চার প্রশ্ন যদি না আসে, হ্যাঁ, তাহলে আর ওই কোয়েশ্চেনটাই থাকতেছে, আমার ওটার কি থাকতেছে। আর নারীরা অনেক সময় করে, বিশেষ করে ডিপেন্ডেন্ট নারীরা বিবাহ করে একটু সিকিউরিটির জন্য, ওখানেও তো কোনো প্রয়োজন নেই। যদি বলে যে বাচ্চা না নেওয়া, মানে নেওয়া দরকার নেই বাচ্চা, হ্যাঁ, সো ওখানেও কোনো সমস্যা নেই, সে যদি ওই ফিলোসফি অ্যাডপ্ট করে। এছাড়া ছেলেরা, মানে ধনী ছেলেরা যাদের টাকা পয়সা আছে, তারা কেন বাচ্চা নিতে আগ্রহী হয়? ওই উত্তরাধিকার রেখে যাবে, এই জন্য এত সম্পত্তি খাবে কে? তার সন্তান খাবে। সে তো কোনো চ্যারিটি করবে না, সে ভোগবাদী হলে কোনো চ্যারিটি করবে না, সে ভোগ করবে তার সন্তানের জন্য রেখে যাবে। তো আমি ভোগবাদীদের আলাপিবাদ। সো যারা অ্যান্টিন্যাটালিজম বা এই স্ট্রাকচারে আসতে চায়, তো তারা তখন কি করে যে, তো আর বিবাহের কনসার্ন যদি সোললি কনসার্ন হয় যে ট্রাস্ট, বিশ্বাস, বিশেষ করে একগামী যারা চায় যে তুমি আমার, আমি তোমার জন্য আমি থাকতে চাই, খুবই সুন্দর, কোনো প্রবলেম নেই, ভালো কথা, তোমরা থাকবা একসাথে, ভালোবাসবা, প্রেম করবা, সবকিছুই করবা, এবং তোমাদের বয়সও হয়েছে, প্রাপ্তবয়স্ক তোমরা। তা আমার কথা হলো যে বিশ্বাস যদি মেইন ফ্যাক্টর হয়, তাহলে বিয়ে করার কেন দরকার? আমাকে কেন সমাজকে জানায় বিয়ে করতে হবে? আমাকে কেন আইনের দ্বারস্থ হইতে হবে? আমাকে কেন এখন সামাজিকভাবে দেখা যায় যে আইন, মানে বিভিন্ন বিদেশে গেলে দেখা যায় যে একটু বিয়ে শাদী করা লাগে, কারণ মানে দেখাইতে হয় নাম মাত্র যে আচ্ছা আমরা আছে, কারণ না হলে ওই যে সিস্টেম ওয়াইজ আর কি ওটা ন্যাভিগেট করতে একটু ঝামেলা হয়, তো ওটা ফাংশনাল কাগজে কলম। কিন্তু উৎসবে হাবিজাবি এসবে বিয়ে করার কেন দরকার? যখনই তুমি বিয়ে করতেছো, তার মানে হলো যে আমার ওই পার্টনারের প্রতি কোনো ট্রাস্ট নেই, যে লেটার ইন লাইফ ও আমার বিট্রে করতে পারে। হ্যাঁ, এই জন্য আমি একটা কাবিন করে ফেলতেছি, যাতে ওর বিট্রে করার চান্সেস কমে যায়। হ্যাঁ, বিট্রে করার চান্সেস কমে যায়, এবং আমি সমাজের অনেককে জানায় রাখতেছি যে এ জানবে, হ্যাঁ দেখো এখন গেলে আমি একটা সাইকোলজিক্যাল ড্রামা করতে পারবো, হাতে একটা রিং না, যে দেখো আমি সৎ আছি, তো তোমার মানসিক দুর্বল, তুমি তোমার ভাই মানসিকভাবে দুর্বল। আচ্ছা, যে কারণ তোমার ওই ইটা নাই, ওই রেজিলিয়েন্সটা নাই। আচ্ছা, যে তুমি বিয়ে ছাড়া কমিটেড একটা রিলেশনশিপ থাকতে পারো টানা। হ্যাঁ, যে এটার একটা প্রকৃষ্ট এক্সাম্পল হবে, মানে ওটা একটু কাল্পনিক, বা এই জাপানিজ ওয়াইফ, আচ্ছা, বিয়ে ছাড়াই লয়াল থাকতেছে। আচ্ছা, সে জাপান থাকে, থাকে কলকাতায়। আচ্ছা, 12 বছর দেখা নাই, সাক্ষাৎ নাই, বাট দুজনে চিঠি পত্র আদান প্রদান করতেছে, একদম কোনো ধরনের কোনো কারোর সাথে কোনো নাই, সেও মেনটেন, এও মেনটেন করতেছে। এখন কথা হলো ওটা ফিল্ম, বাস্তব জগতে আমার কথা হইলো এটা, তুমি একগামী, তুমি চাইতেছো একটা বিশ্বস্ত একটা রিলেশনশিপ, তো তোমরা দুইজনে যদি বিশ্বস্ত হও, তাহলে এখানে বিয়ের কেন প্রয়োজন আসে? আচ্ছা, আমি তো এটা কোনো মানেই খুঁজে পাই না, সম্পত্তি তো ওটা তো এগেইন ওখানে ভালোবাসা করি, তোমার স্বার্থ এসে পড়তেছে, তাহলে হাউ ডু ইউ জাস্টিফাই লাভ? হ্যাঁ, তো এমন কথা বলো, তুমি যাকে ভালোবাসো তার যদি কিছু হয়ে যায়, তুমি আগে যাবা না? হ্যাঁ, আমার যদি কিছু, তুমি আগে আসবা না? অবশ্যই আসবে, আসবেই তো, এটা বলার দরকার কি না? আর ওখানে তো স্যাক্রিফাইস থাকবে, কারণ তোমরা অনেক কিছু স্যাক্রিফাইস করে এই কোয়ালিটিটা মেনটেন করতে যাচ্ছ। আচ্ছা, আর ওইরকম রেজিলিয়েন্স যদি তোমাদের না থাকে, তাহলে যাইই না, তাইলে তুমি বিয়েই কেন করতেছো? তুমি বহুগামী রিলেশনশিপেই যাও, কারণ তুমি এমনিই জানো তোমার পার্টনার বিয়ের পরে পরকীয়া করবেই করবে। তো যেহেতু পরকীয়া করবেই, তাইলে আর এত মানে তাহলে আর এত ভালোবাসার এত তোড়জোড় কেন? তাহলে তুমি বলো যে বিয়েটা করতেছি আমি সম্পত্তির জন্য, কারণ আমার বিয়ে করলে কি হয়, আমি দেনমোহরে টাকা পাইতেছি, যদি আমাদের কখনো বিচ্ছেদ হয় আমি হচ্ছে ওর সিকিউরিটি পাইতেছি, নিরাপত্তা, এবং সামাজিকভাবে আমি একটু মানে গেলাম যাচ্ছা, ঠিক আছে, সমাজের মানুষ আমাকে একটু কদর ফদর করবে, এইটা। আর হলো সম্পত্তি বা নিরাপত্তা নিশ্চিত হচ্ছে, বাবা যদি আর বাচ্চা কাচ্চা আমি এখানে আগে ওইটা সলভ করে দিচ্ছি। সো এই কারণে আমি বিয়ে করতেছি, নট নেসেসারিলি প্রেম মহব্বত না, এই হিপোক্রিসি ডোন্ট ডু ইট। হ্যাঁ, এই হিপোক্রিসি দরকার না যে ও আচ্ছা আমি জন্মের সাথে হাবিজাবি ড্রামা করে। বিয়ে টোটাল ট্রান্সাকশনাল জিনিস। মানে ইয়েতে আপনি যদি দেখেন যে ম্যারেজের প্রাইমারি আইডিয়াটা কি ছিল,
এখন ইয়ারা মানে কনজারভেটিভ যারা আছে, রক্ষণশীল যারা আছে, ওরা বলতে চায় যে রিলেশনশিপ চেঞ্জ হয়ে যাচ্ছে, ম্যারেজ ইনস্টিটিউশনালি সব ধ্বংস হয়ে যাচ্ছে কারণ যাওয়াটা ইনএভিটেবল। কারণ আপনি দেখেন যে প্রিভিয়াসলি যখন হচ্ছে প্রাইভেট প্রপার্টির আইডিয়া ছিল না, তখন মানুষ করতো কি, সবাই মিলে কয়েকটা গরু ছাগল ছিল, চড়াইতো, সবাই খাবারটা ভাগ করে খাইতো। কিন্তু যখন থেকে ওই আইডিয়াটা আসছিল যে এই ছাগলটা আমার, এই ভেড়াটা আমার, তখন থেকে প্রাইভেট প্রপার্টি আইডিয়া আসলো। ওরা বলতে চাচ্ছে যে এই ভেড়া থেকে যা উৎপাদন হবে, যেই দুধ উৎপাদন হবে, যেই ফসল উৎপাদন হবে, ওইটা আমার, এটা আমি নাইম ভেড়ে দিব না। হ্যাঁ, এটা প্লাস তখন থেকে আইডিয়াটা আসলো যে আমি যে ওই ভেড়ার থেকে দুধটা দোয়ানোর মতো মানুষ কই, বাচ্চাটা আমাকে কে দিচ্ছে? নারী। সো সেইখান থেকে নারী প্রাইমারিলি বাবার থাকতেছে, পরিবারে থাকতেছে, বাবার থেকে লিগালি আমি বলতেছি যে এই বাচ্চা উৎপাদন যন্ত্রটাকে, তখন নারীকে এইভাবেই দেখাইতো, বাচ্চা উৎপাদন যন্ত্রটাকে তুমি আমাকে দাও, লিগালি আমি ওকে সাইন করে নিয়ে নিচ্ছি, যাতে অন্য কোনো পুরুষ এসে ক্লেম করতে না পারে যে এ হচ্ছে আমার। হ্যাঁ, কারণ সে যদি ক্লেম করে চলে যায় তাহলে তো আমার এটা গেল। হ্যাঁ, আমার সম্পত্তি আমি কাকে দিব বুঝতেছি না, আমার এই দুধকে দোয়াবে আমি বুঝতেছি না, ফসলকে করবে আমি বুঝতেছি না, কারণ আমার কাজের জন্য বাইরে অনেক জায়গায় যাইতে হবে। সো আই নেভার নো কে এসে নিয়ে যাইতে, রক্ষণাবেক্ষণ কে করবে? রক্ষণাবেক্ষণ নারী। সেই ক্ষেত্রে একটা সেক্সুয়াল অবজেক্ট হিসেবে আমার ওকে লাগতেছে, আমি ওরে নিয়ে নিলাম। এবং গৃহস্থালী কাজের জন্য একটা দাসী লাগছে, সোজা কাজের মেয়ে। এটাই। সো ওই ম্যারেজের আইডিয়াটা যদি এখন এসে চেঞ্জ হয়ে যায়, চেঞ্জ তো হওয়ারই ছিল। এখন তো আর ওই জেন্ডার নর্মটা নাই যে আমার নারীকে আমি জাস্ট গৃহস্থালী দাসী হিসেবে রাখবো। ইভেন যারা বিয়ে করে, যারা ওইরকম সেট আপে থাকতে চায়, তারাও এখন চাচ্ছে যে আমি ওই রোল কেন প্লে করবো, যেটা আমাদের দাদি নানিরা করছে, আমি ওই রোল প্লে করবো না। এখন আমার একটা ব্যক্তি সত্তা আমার দরকার, আমি কি তোমার কাজের দাসী নাকি জানি তোমার এই করবো, এখন ওটা মানতেছে না। তো না মানলে তখন পুরুষরা চিন্তা করে, আরে ভাই তাহলে তো আমার তো এখানে তো লস হয়ে গেল জিনিসটা, উল্টা তাহলে তো এটা আমি যে একসাথে থাকতেছি এটা তো আমার জন্য তো আরো ট্রমাটিক। কারণ ওইটাও হবে না, এটাও হবে না। এটা আবার মডারেটরা খুব সুন্দরভাবে করে। আচ্ছা, কিভাবে? তারা একই সাথে স্বাধীনতা চায়, আর এক সাথে বিয়ের নিরাপত্তা চায়, কাজও করবে না, বসে বসে টিকটক চালাবে, সব কিছু তারা একসাথে চাবে। আচ্ছা, একই সাথে আধুনিক নারীর সুবিধাটাও চাবে, এই জন্য কোনো স্যাক্রিফাইস করবে না। আবার জামাইয়ের ঘাড়ে বসে বিভিন্ন ধরনের দামি দামি ব্র্যান্ডের জিনিসপত্র নিয়ে তারা এই রূপচর্চা করবে, মডার্ন দাসী হয়ে থাকতে চায়। কনজারভেটিভরা অ্যাটলিস্ট বলে যে এই রোল তোমার, এই রোল আমার। এদের থেকে আমাদের দাদি নানিরা যথেষ্ট পরিশ্রমী ছিল, কারণ ছিল তারা অ্যাটলিস্ট তারা ওইভাবে সিস্টেম সম্বন্ধে অ্যাওয়ারও ছিল না, তারা ওটা অ্যাডপ্ট করে নিছে এবং তারা ওই রোলটা প্লে করছে বিউটিফুলি। পুরুষরা কাজ করতো, দাদি নানিরা ওইটা করতো। কিন্তু এখনকার সময় এসে তারা কি করতেছে, নারীরা দেখতেছে যে একটু স্বাধীনতা, একটু নিরাপত্তা, দুইটা মিক্স করলেই তো আমার সবকিছু হয়ে যায়। যারা প্রোগ্রেসিভ আছে তারা বলতে চায় যে বাইরে নারীরাও কাজ করবে, পুরুষরাও কাজ করবে, ঘরেও পুরুষরা কাজ করবে, নারীরাও কাজ করবে, সমান। আমি দুজন ব্যক্তি। যারা কনজারভেটিভ তারা বলতে চায় বাইরে জাস্ট পুরুষরা, ভিতরে নারীরা। কিন্তু যারা মডারেট, আপনি বলতেছেন মডারেট, ওরা দুইটারে মিক্স করে একটা জগা খিচুড়ি বানায় এবং এদের ভিতরে অনেক নিউরোটিসিজম কাজ করবে, কারণ তারা না পারবে পুরোপুরি ইন্ডিপেন্ডেন্ট হইতে, ওটা নিয়ে একটা ঝামেলা। আবার না পারবে ক্লেম করতে, ক্লেম করলেই তখন বলবে যে তুমি কাজ করো না, কার টাকায় খাও, আমার টাকায়, তো ফুটানি করো, কার টাকায়, আমার টাকায়। আচ্ছা, আবার এটা করতেছো। তো মাঝে মাঝে একটু পিঞ্চিং কর, জামাই যদি অনেক টাকা পয়সা হলো হয় তাহলে হয়তো এত ঘাটাবে না, নেও, জানে যে টাকা দিলে ম্যানেজ হয়ে যাবে। কিন্তু কথা হইলো যে জামাই তো টাকা পয়সা দিতেছে, ভরণ পোষণ করতেছে, তো ওই জামাই কি করবে তখন? বাসায় প্যারা দিতেছে, আবার এই জামাই না, ও পরকীয়া করবে 10-12টা, তখন তো ওরা মাইনা নিতে হবে। হ্যাঁ, যারা হচ্ছে বেশি রিচ থাকে ওরা যদিও জানে যে জামাই পরকীয়া করতেছে, তবু ওই লাক্সারিটা হারানোর ভয়ে অনেক সময় কমপ্লেন করে না। তাহলে এটা কি হইলো? এটা তো টোটালি তুমি তোমার অবস্থার জন্য দায়ী। হ্যাঁ, কারণ তুমি লাক্সারি হারাতে চাচ্ছ না, তুমি তোমার ফ্রিডম হারাতে যাচ্ছ না। তাহলে তুমি আধুনিক নারীবাদী, যারা যে ফ্রিডম, যারা ইন্ডিপেন্ডেন্ট নারী, তুমি তো তাদের সমকক্ষ না, এবং তুমি তোমার দাদি নানির মতো কেপাবল না। তুমি আলস্য হয়ে এদিকেও নাই সেদিকেও নাই, তাহলে তো তুমি তো হইলো না তাদের জিনিসটা। তুমি তো নট মাস রেবিলিয়াস না, তুমি নিজেকে কম্প্রোমাইজ করতেছো এবং ইউ আর আ টোটাল মিডিওকার শিট। সো এরা আরো ঝামেলাজনক। আমি যদি গ্রেডিং করি তাহলে দেখা যায় যে ওই নারী অ্যাটলিস্ট তারা ওবিডিয়েন্ট, অ্যাটলিস্ট ওরা ওদের রোলটা প্লে, কনফিউজ না তারা। ওরা জানে যে ওদের কাজ কি,
ঠিক আছে, আমার কাজ এটা আমি জানি, আমার কষ্ট হইতেছে বাট করি, এটাই করার কথা আমার। বাট মডারেটটা একদম টোটালি লস কেস। আচ্ছা, আর যারা ইন্ডিপেন্ডেন্ট তারা তো অলরেডি তো এই যে ফাইট করতেছে, তারা নিজেরটা নিজে আর্ন করে চলতেছে। আবার মডারেটর দেখেন কি বলে যে ওরা যারা ফাইট করতেছে ওদের ফাইটটা জাস্টিফাইড না, ওদের ফাইট আমি দেখতে পারি না, ওরা আবার এটা বলতেছে ওই যে তাদের নিজেরটা ভ্যালিড করার জন্য। ওইটাই আমি অ্যাগেন বলতে চাই যে মডারেশন করলে যে জিনিসটা হয়, মডারেশনটা আসলে অন্য জায়গাতে আমাদের অ্যাপ্লাই করা উচিত ছিল। যেমন ভোগটা আমরা মডারেশন করে কি হইলাম, মৃত ব্যয় হইলাম, এইটা ঠিক আছে। ওই আদর্শগতভাবে যে মডারেট, ওখানে কোনো ব্যক্তিত্ব নাই, ওখানে নিউরোটিসিজম আছে। তো তুমি ক্লিয়ার থাকো না, তুমি আবার চাইতেছো একসাথে তুমি ভালোবাসা চাও, একসাথে তুমি স্বাধীনতা চাও, একসাথে তুমি নিরাপত্তা চাও, আবার আলস্যও চাও, আবার তুমি মানে নিজেরও কাজ করতে হয় না, বাকিটা সেইগুলো দিয়ে কাজ করে। মানে ওই যে কাজের বুয়ারা যারা আছে তাদের উপর দিয়ে কাজ করে, তারপরেও কমপ্লেনের কোনো অভাব নাই। কেন ভাই? ইউ হ্যাভ টু পিক এ সাইড। হ্যাঁ, তুমি তোমার এই গেমটা, তুমি যে গেম খেলতে স্কিন অন দ্য গেম কই গেল জাস্ট বিকজ এখন যারা, এই জন্য আমি মনে করি যারা সুন্দরী না তাদের থেকে যারা অসুন্দরী তারা অ্যাটলিস্ট তাদের ওই জায়গাটা পূরণ করার জন্য অনেক গুণ ভিত্তিক কাজ করে। আচ্ছা, কিন্তু যারা সুন্দরী তারা মনে করে কি যে আমার তো চেহারা আছে, আর কিছু লাগবে না। ওমা চেহারাটা তুমি কই থেকে পাইছো? আচ্ছা, এটার জন্য তোমার পরিশ্রম করতে হয় না, তুমি টোটালি জেনেটিক্যাল ভাবে তুমি পাইছো। মানে আমি মনে করি যে চেহারা নিয়ে প্রাউড হওয়া এটা খুবই হীনমন্যতার একটা পরিচয়, পার্সোনালিটিহীন কাজ, খুবই লো সেলফ এস্টিম, মানে খুবই লোলি কাজ। তোমার চেহারা আছে। আমি এটার কারণে আমি আরেকটা জিনিসও বলতে চাই, সেটা হলো যে স্ট্যাটাসে, মানে ফেসবুক স্ট্যাটাসে দেখা যায় না, ওখানে কি দেখা যায়, স্ট্যাটাসে দেখা যায় যে সুন্দর মেকআপ টেকআপ করে হাবিজাবি করে দেখাচ্ছে, তারপরে সুন্দর করে কয়েকটা লাইন লিখছে সে। সুন্দর করে লাইন কি যে ভালোবাসা, তুমি মানুষের চেহারার প্রেমে পড়ো না, সৌন্দর্যের প্রেমে পড়ো না, তুমি মানুষের গুণের প্রেমে পড়ো। তারপরে গুণের প্রেমে পড়ো এবং মানে চেহারা দেখে পছন্দ করো না। আচ্ছা, গুণটাই আসলে দেখাচ্ছে চেহারা, তোমার গুণটা কই? প্লাস চেহারা দেখানোর জন্য সে হয়তো 1 ঘন্টা করে মেকআপ করছে, 2 ঘন্টা ফিল্টার লাগাইছে, 3 ঘন্টা এডিট করছে। হ্যাঁ, বলতেছে যে তখন বলতেছে চেহারার প্রেমে পড়া, তো এটা কি হলো তাইলে? সে অ্যাকচুয়ালি অ্যাট্রাক্ট করতে চেয়েছে কোনো বড় লোক কাউকে যে তাকে পালবে নিয়ে। তুমি যদি গুণবতী হইতা, তুমি কেন তোমার চেহারা দেখাইতে হবে সবসময় ফেসবুকে? তোমার কবিতা লেখো, 2-3টা লাইন লেখো ভালো, যেটা শুনে মানুষের ভিতরে আসলে কোনো হৃদয়ে কিছু ভাব সঞ্চার হয়। এবং তুমি ফিজিক্স নিয়ে পড়ালেখা করো, তুমি সমাজে কিছু গ্রেট কর্ম করো, অবদান রাখো, তুমি সাহিত্য চর্চা করো। তুমি এটা না, আমি কিছুই করবো না, আমার একটা চেহারা আছে, এখন আমার এক্সপেকটেশন হলো যে যেহেতু আমার চেহারা আছে, আমার এখন ওইরকম কাউকে আমি ধরবো, কাউকে এক্সপেকটেশন করবো। আবার তুমি কি করতেছো, একই সাথে তুমি আবার তাদের কৃতিত্বটাও নিতে চাচ্ছ যারা হার্ড ওয়ার্ক পরিশ্রম করে সমাজে অবদান রাখতেছে, যেসব নারীরা, তুমি তাদের সম্মানটাও চাচ্ছ। এগুলো তো হতে পারে না, তাই না? তুমি এটা কখনোই পাবা না। তুমি যেরকম, তুমি ঠিক সেই রকম সম্মানটাই পাবা। তোমার চেহারার জন্য অনেক মানে ফটকা মারা ছেলেরা তোমার পিছিয়ে এসে তোমাকে লাইন লাগায় বসে থাকবে। হ্যাঁ, ওই ফটকার ভিতর থেকে কয়েকটা তুমি প্রিডেটর পাবা, টাকা পয়সাওয়ালা, যারা তোমাকে কিনে নিয়ে তোমাকে শোপিস হিসেবে রাখবে, ট্রফি হিসেবে রাখবে, বিভিন্ন আড্ডাতে বলবে যে দেখো আমি তো একটা পাইছি, আর ও ট্রফি হিসেবেই থাকবে, জীবনে কোনো কাজ করবে না, রিল দেখবে, আর জাস্ট ও জাস্ট একটা ফ্লেক্স হবে, আর কিছু না। হ্যাঁ, এবং অনেক নারীরা আছে যে তারা পড়ালেখা করে ভার্সিটিতে হাবিজাবি করার জন্য, এরাও যে মডারেটদের কথা বলছে, এরা কি করবে জাস্ট বিকজ অফ একটা সার্টিফিকেট নিয়ে, যে আচ্ছা ওই সুবিধাটা পাওয়ার জন্য, মানে এটা আরেকটু ক্রিটিক্যাল কি, যে তারা বলবে যে হ্যাঁ আমি তো ভার্সিটি থেকে পড়ালেখা করছি, আমি তো অমুক জায়গায় এই সাবজেক্ট নিয়ে পড়ালেখা করছি, আচ্ছা তো এখন তো আমি একটা ডিজার্ভ করতে হবে, সমাজে সম্মানও ডিজার্ভ করি, ওরকম লোকও ডিজার্ভ করি। কিন্তু সে ভার্সিটিতে খালি সার্টিফিকেট নিছে, এরপর সে সব সাইডে দিছে। আচ্ছা, সে এরপর বাচ্চা কাচ্চা পালন করে না, এখন তো আমার বাচ্চা কাচ্চা দিকে আসে, আস্তে করে সে তার যে অবদানটা রাখার কথা ছিল ইন্ডিপেন্ডেন্টলি, ওইটা সে রাখবে না, সে তখন আবার জামাইয়ের ঘরে চলে যাবে। এই ছলনাটাও করে তারা। তো এরা হলো একটু বুদ্ধিমান মডারেট। আচ্ছা, ঠিক আছে, আমি এদেরকেও বলি না, আমি বলি যে তুমি যে কাজ, যেটা তোমার গৌরব, ওই গৌরবের জন্য তুমি কি কনস্ট্যান্টলি ফাইট করতেছো না, তুমি খালি দেখাচ্ছ নামমাত্র, পড়ালেখাটা করতেছো যাতে তুমি কিছু রুচিশীল কাছে। সেক্ষেত্রে ধরেন যে যারা হচ্ছে মডেল
বা ফ্যাশন এনথুসিয়াস্ট, ওরা কি কাজ করতে পারে যে ওদের যে গ্ল্যামার আছে, ওদের যে চেহারা আছে, আপনি যেটা বলতেছেন সুন্দর, তো সেই ক্ষেত্রে কাজ করে ওরা যদি ফ্যাশন ইন্ডাস্ট্রিতে কিছু একটা করে, সেটাও একটা ফ্রুটফুল একটা কাজ হবে, হচ্ছে না মিস বাংলাদেশ না আরো হ্যাঁ হ্যাঁ। তো ওইটা কিন্তু নিজের যে ইনহেরেন্ট বিউটি আছে, ওই বিউটিটাকেই কাজ করে সে একটা গুণে পরিণত করছে, বিকশিত করা, হ্যাঁ বিকশিত করে, সেটা একটা কাজ। কিন্তু জাস্ট বিকজ ইউ আর প্রিটি, এই জন্য তুমি একটা ভালো লাইফ ডিজার্ভ করো, এই চিন্তাটা রং। আর আমি মনে করি যে এটার মেল ইকুইভ্যালেন্স যদি আপনি দেখতে চান, 6 ফিট হাইট, আর কিছু লাগবে না আমার, আল্লাহ দিছে আছে শেষ, আমার আর কিছু লাগবে না জীবন লাগবে না। বা টাকা পয়সা যাদের আছে তারাও তো তখন কি খুঁজে, তারা কি ওই গুণবান কোনো নারী খুঁজে, তারাও তো দেহ খুঁজে। হ্যাঁ, আমি তো তাদেরকেও মানে ইকুয়ালি ব্যাশিং করবো, হ্যাঁ, যে তোমার কাছে টাকা পয়সা আছে, তোমার দেহ সুষ্ঠ ভালোই আছে। টাকা পয়সা আছে বলতে বাবার থেকে পাইছে, জেনারেশনালি পাইছে, নিজে আর্ন করে করছে এরকমও না, নিজে আর্ন করে করছে এরকমও না, এইটা এক জিনিস। আর একটা আছে নিজে আর্নও যদি করে, হ্যাঁ বা ওইটাও করে, তখনও তো সে গুণ দেখতে চায় না। তো এখানেও আমি বলবো যে কেন তুমি একটা গুণবতী নারীকেই চুজ করতেছো না? হ্যাঁ, অনেক সময় এটা হয় কি, ওরা থ্রেটেন ফিল করে, ইনসিকিউর ফিল করে যে আমার বউ যদি আমার চেয়ে বেশি গুণবতী হয়ে যায়, তাহলে আমি একটু নিচু হয়ে যাই কিনা, আবার এই ধরটাও অনেক সময়। হ্যাঁ, এটা হলো একদম পুরুষদের সমস্যা। সেটা হলো যে তুমি গুণকে প্রায়োরিটি লিস্টে রাখো। হ্যাঁ, গুণকে প্রায়োরিটি লিস্টে রাখলে সে যদি সুন্দরী হবে, সমস্যা কি? আর যদি একটু সুন্দর না একটু কম্প্রোমাইজ হইলো, প্রবলেম কি? তোমার প্রায়োরিটি কি গুণ নাকি প্রায়োরিটি দেহ? যদি তুমি দেহ চাইয়া থাকো, তাহলে তুমি ওই নারীদেরকেই পাবা, যে নুনের পুতুল হয়ে বসে থাকবে। খাওয়াও, তোমার টাকা আছে যতক্ষণ পারো খাও, এবং তুমি সমাজের 12টা বাজাও। তারপরে যে টিকটক দিবা, অনেকের জ্বলবে, তারপরে তোমার যে ঘর বাড়ি ভেঙে থেকে আসবে কতক্ষণ পরে। আলফা বেটা তো এর জন্য রেডি হচ্ছে, তো বুঝে শুনে এটা করো। সো সমাজে যদি তুমি কিছু ভ্যালুয়েবল কিছু যদি স্থাপন করতে চাও, তোমাকে নিজেকেও আসলে ওইরকম ভ্যালুয়েবল হতে হবে, এবং ওই ভ্যালুটার কদর যারা করে তাদের প্রতি তোমার একটা শ্রদ্ধা থাকতে হবে। তাহলেই ওই যে আমি বললাম না যে সবকিছুর ঊর্ধ্বে যে একটা নতুন যে ভ্যালু সেট করা, যে একটা সমাজ ওটা গড়ে তোলা সম্ভব হবে। আদারওয়াইজ যে এইসব হালচালে চলবে, এইটাই জাস্ট বিকজ অফ সুন্দর। এখানে নারীরাও সমানভাবে দোষী, নারীরাও দোষী তাদের স্টাইলে, পুরুষরাও দোষী তাদের। মানে আমরা হচ্ছে একটা এরকম স্ট্যান্ডার্ড সেট করছি, মানে যারা নারীরা এটা থেকে সুবিধা ভোগ করছে, ওরা তো অফকোর্স মানে নিজের গুণটাকে প্রায়োরিটাইজ করছে না, বা নিজেকে ভালো করার জন্য কিছু কাজ করতেছে না। কিন্তু সমাজে এরকম একটা স্ট্যান্ডার্ড কিন্তু সেট করা আছে যে নারীরা যদি সুন্দর হয়, দ্যাটস ওকে, আর কিছু লাগবে না। তো এই স্ট্যান্ডার্ডটা তো আমরাই সেট করছি। এটা তো আপনি যে বললেন যে টাকাওয়ালা পুরুষরা, ওরা যা সুন্দর চাচ্ছে, সো এই স্ট্যান্ডার্ডটা তো ওরা সেট করছে যে তুমি যদি জাস্ট সুন্দর করে মেকআপ করে এডিট করে ফেসবুকে ছবি দাও, আর কিছু লাগবে না, আমি পটে যাব, প্লাস আমি আমার সোশ্যাল সার্কেলে তোমাকে নিয়ে ফ্লেক্স করতে পারবো যে আমার সুন্দর একটা পাইছি, তো আর কিছু লাগবে না। তো তুমি পুরুষে এতটা ব্যক্তিত্বহীন হইলে কিভাবে হবে? এক্স্যাক্টলি। তো আবার তুমি বলবা যে তোমার নারী রান্না করতে জানে না, শীতকালে পিঠা খাওয়ায় না, তারপরে আবার তোমার নারী এটা পড়ালেখা জানে না। এটাই চুজ করছো তুমি, এই স্ট্যান্ডার্ড তুমি সেট করছো। যে কোনো এক পার্টিকে এই সিদ্ধান্তটাতে আসতে হবে, তাহলে ভ্যালুটা ক্রিয়েট হবে। পুরুষরা বলুক না, তোমার দেহ দেওয়া লাভ নাই, তুমি যথেষ্ট গুণ চর্চা করবে, এরপর চলছে, নাহলে তুমি আউট। স্ট্যান্ডার্ড এটা সেট করি আমরা, আউট অফ মাই সাইট, কালেকটিভলি এটা সেট করি স্ট্যান্ডার্ড। হ্যাঁ, নারীদের ক্ষেত্রে তাই, যে আমি নট অনলি আমি তোমার কমোডিটি হয়ে থাকবো না, আমি নট অনলি তোমার বাসার এই শোপিস হয়ে থাকবো না, তোমার ট্রফি হয়ে থাকবো না, আমি গুণ করি, তুমি আমাকে প্রপার রেসপেক্ট দিবে, তারপরে আমি তোমাকে চুজ করবো। আদারওয়াইজ তুমি আমাকে জীবন হবে না, এটা তুমি যত কোটিপতি এলা ছেলে হয়, রিজেক্ট। এটাই, দুজনেরই দম নাই। হ্যাঁ, নাই। তো এই দম সেট করতে, কারণ এই দম দিতে হলে এফোর্ট দিতে হয়, কষ্ট করতে হয়। নট এভরিওয়ান ইজ এফোর্ট, কষ্ট তো দূরের, ওটা তো আর একটা সাইড। গাটস থাকতে হয়, কারণ আমি যেটা না দেয় আমি পাবো না, কারণ আমি তো যে সংখ্যালঘু হয়ে গেলাম তখন, তো আমি পাবো না। তো আমি কি রিস্ক নিতে রাজি আছি? যখন আমি রিস্ক নিতে রাজি হব, তখনই আমি এটা বলতে পারবো, তখনই আমি মাথা উঁচু করে, তখন এগুলাকে আমি তখন ওই ধরনের মানুষের সাথে আমার দেখা হবে আসলে। ওইটাই, পিপল ফিয়ার রিস্ক সো মাচ, ওরা এটা অর্থিত মনে করে না। হ্যাঁ, তখনই আমি আসলে ওই ধরনের বার সেট করতে পারবো। আচ্ছা, আর আদারওয়াইজ আমি সেট করতে, এবং তখনই আমি বলতে পারবো যে এই যে ভালোবাসা, আমরা প্রেম বলি হাবিজাবি, তখন আমি বলতে পারবো হ্যাঁ, সামথিং ইজ ইন দেয়ার ম্যাজিক। আদারওয়াইজ সব কিছু হলো বিয়ে, আচ্ছা কমিটেড হাবিজাবি, তো কমিটেড হওয়ার জন্য বিয়ে কেন করতে হবে? কেন আমার সমাজকে দিবে? সমাজকে আমার দায়িত্ব নিবে? আমার গার্লফ্রেন্ডের অসুখ হলে সমাজ আমাকে খাওয়াবে? আমারই খাওয়াইতে হবে না?
তাহলে আমার আইনের কেন দ্বারস্থ হতে হবে, আমার এটা কেন দ্বারস্থ হতে হবে? আর আমরা যদি দুইজন ওরকম সলিড পার্সোনালিটি হই বা আমাদের যদি ব্যক্তিত্ব থাকে, শ্রদ্ধা থাকে, ট্রাস্ট থাকে, তাহলে কেন আমার বিয়ের মাধ্যমে যাইতে হবে? মানে একটা থার্ড পারসনকে কেন আমার সাক্ষী করতে হচ্ছে যে আমরা দুইজন কমিটেড থাকবো? হ্যাঁ, আমরা দুইজন কি এনাফ না? আর আমার টাকা পয়সা নিয়ে এত কেন কথা হবে যে আমার এটা লাগবে? কারণ দুজনে যদি কামায়, অল্প কামাক আর বেশি কামাক, ওটা ম্যানেজ করে নেওয়া যাবে। আমি ভালোবাসার খাতিরে তাকে হয়তো একটু বেশি দিলাম, সে আমাকে একটু বেশি দিল, কিন্তু ট্রানজাকশন সবার তো টাইম সেম যাবে না, হয়তো এক সময় সে আর্ন বেশি করবে, আমি আর্ন বেশি করবো। হ্যাঁ, তো ওইটা নেগোশিয়েট করে নেওয়া যাবে, আলাপ করে নেওয়া যাবে। বাট কথা হলো যে ওইটার জন্য তো আমার ওই যে নিরাপত্তার জন্য তো একটা, এখানে আর একটা মজার বিষয় আছে, দুজন মিলে তো ফান্ড করা যেতে পারে, যে আমরা দুজন মিলে একটা ফান্ড করবো, ওই ফান্ডে টাকা জমতে থাকবে, কালেকটিভ ভাবে টাকা জমতে থাকবে, তোমার বিপদ হলে তুমি নিবে, আমার বিপদ হলে আমি নিব। তো এই যে সহযোগিতা, এটা তো একটা মডেল হয়ে গেল। তো হইলেই তো এইভাবে আমরা নিজেকে সিকিউর করতে পারি। তো এই সিকিউর করার জন্য আমার বিয়ে শাদী করাটা লাগবে না? বিয়ে শাদী তো তারাই করবে যারা ডিপেন্ডেন্ট হবে, তারপরে বলবে যে আমরা ভালোবাসি। যদি কেউ আমাকে বলে যে না, প্র্যাকটিক্যাল রিজনে আসলে টাকা পয়সার জিনিসটা ম্যাটার করে, তো আমরা ওইভাবে ডিল করবো জিনিসটা, ওইভাবে নিয়ে নিব। তো আলটিমেটলি স্যাক্রিফাইস, কারণ আমরা যখন রিলেশনশিপে যাচ্ছি, কে আগে মারা যাবে উই ডোন্ট নো না। আর আমি যদি আমারটা যদি করে খাইতে পারি, তাহলে আমি আরেকজনের উপর ডিপেন্ড কেন হব? আমি ছোলা মুড়ি খেয়ে থাকবো, সে যদি আমার ওটা খাবে, কিন্তু টোটালি আমাকে দিবে কি? ভালোবাসা থেকে দিলে, মানে অব্লিগেশন থেকে দিবে না। এটাই বলতে চাইছিলাম যে একটা আমি অব্লিগেটেড হয়ে যাই যে আমার ওরে ভরণ পোষণ করতে হবে। কেন অব্লিগেটেড? এটা তো একটা প্রেশার না? হ্যাঁ, ডেফিনেটলি। এবং আর এই প্রেশারটা তো এরকম না যে আমি নাইম ভাই এক সপ্তাহ খাইছি, সারা জীবন খাইতেছে। এটা তো পুরুষদের জন্য বার্ডেন হয়ে যায়। ইভেন যারা ইন্ডিপেন্ডেন্ট নারী আছে তাদের জন্য বার্ডেন হয়ে যায়। ইন্ডিপেন্ডেন্ট নারীদের তো আরো সমস্যা, বাইরে কাজ, হাজবেন্ডের সাথে যদি বিয়ে করে, হাজবেন্ডের কাজ, বাচ্চা কাচ্চা সামলা, সব কাজ একাই করতে। হাজবেন্ড তো জানে যাও না, নারী আমি তো খালি কামাই করবো, আমার তার কোনো কাজ না। এটা তো না, এই কাজ দুজনকে সমানভাবেই করতে, মানে ওইটাই, মানে এখন নারী বাইরে কাজ করে যেটা হয়েছে, বাসার কাজও করতে হয়, বাইরের কাজও করতে হয়, ওদের প্রেশার আরো বাড়ছে। এই জন্য তখন দেখা যায় ভাই ইন্ডিপেন্ডেন্ট নারী হওয়ার দরকার না, ডিপেন্ডেন্ট নারী হয়ে ভালো। হ্যাঁ, ওরা বলতেছে যে আমি প্রাউডলি ট্রেড ওয়াইফ, ওরা বলতেছে, কারণ ওদের ওই এক্সট্রা বার্ডেন নিতে হচ্ছে না, অ্যাটলিস্ট একটা দিক দেখতেছে। তো এই জন্য আমি বলবো যে ইন্ডিপেন্ডেন্ট নারীদের এরকম কোন হাজবেন্ডকে চুজ করা উচিত না, বা মানে জীবন সঙ্গী, হাজবেন্ড তো বাদ, এটা তো বিয়ের সাথে, জীবন সঙ্গী চুজ করা উচিত না যে তাকে বলবে যে এই যে তার সাথে সাথে বসে কাজ করবে না। সে বলবে যে না তুমি এটা করো, এটা তোমার, হ্যাঁ তুমি বাইরে তো কাজ করবাই, বাসার ভিতরেরটাও করবা। নো মিন্স নো, তুমি তোমার কাজটা করবা, হ্যাঁ আমরা সাহায্য করবো ভালোবাসা থেকে, আমরা দুজন যথেষ্ট ম্যাচিওর আনাফ, দ্যাটস ইট। তুমি তোমারটা করে নিবা, আমি আমারটা করে নেবো। তুমি অসুখ হইলে আমি দেখলাম, আমি মাঝে মাঝে আমি থালা বাটি ধুয়ে দিব, এখানে কোনো ছেলে পুরুষ নেই, তুমিও থালা ধোবা, আমিও থালা বাটি দিব, হোয়াটস দ্য প্রবলেম ইন ইট? হ্যাঁ, তো এটাতে কোনো প্রবলেম নাই। এই জিনিসটা বুঝে আসতে হবে। কিন্তু মেয়েরাও আর কি বুঝে করে ফেলে না, তোমাকে দাঁড়াইতে হবে। আর তুমি যদি ওরকম জীবনসঙ্গী না পাও, 2টা বাজে, তুমি যদি আমাদের 1.5 ঘন্টা হয়ে গেছে। আচ্ছা, তুমি যদি এরকম জীবনসঙ্গী না পাও, তাহলে একা থাকার প্র্যাকটিস করো। একা থাকো, সমস্যা কি? একা থাকলে তো ভালো, তোমার সঙ্গে তুমি চিল করবা, কি করবা, দরকার কি? মানে দুষ্ট গরুর থেকে শূন্য গোয়াল অনেক ভালো। আচ্ছা, পাইতেই হবে এমন তো কোনো কথা না। আর যদি মনে হয় যে না, জীবনে আসলে একটা মুহূর্ত কাটানো দরকার, প্রেম করো, বিয়ে করো, দরকার কি? প্রেম করে বুঝে যাও যে আসলে কিছুই না, সবই হলো ওই হরমোনাল আর ট্রান্সেকশনাল জিনিস। আর এর বাইরে যদি কাউকে পাও স্টেবল আনাফ, তার সাথে থাকো, বিয়ে করার তো কোনো প্রয়োজন, মানে স্টিল এখানে বিয়ে রিলেভেন্ট হচ্ছে না। হ্যাঁ, বহুগামিত চর্চাগুলো তো বিয়ে দরকারই নেই। আর একগামিতেও যদি থাকে, ওনও বিয়ে দরকার নাই, যদি প্রপার এনাফ ট্রাস্ট থাকে। হ্যাঁ, আর বাচ্চা কাচ্চা যদি নাই নেই, বিয়ে আরো দরকার নেই। আর বাচ্চা কাচ্চা নিলেও তো দরকার নেই যদি এনাফ ট্রাস্ট থাকে। হয়ে গেল নালি ভাই। আমরা বিয়ে করি যে জনম জনমের বন্ধন, ভালোবাসার বন্ধন। ভালোবাসাটা তোমার ভিতরে আছে, তার ভিতরে তুমি শো করতেছো সিকিউরিটির জন্য, সোশ্যাল অ্যাকসেপ্টেন্স। হ্যাঁ, তো তুমি এতটাই দুর্বল যে তোমার ওইটার জন্য বিয়ে করতে হবে। হ্যাঁ, দুর্বলতা করো না। বাঁচলে ফিয়ার্সফুলি এরকম বাঁচো, আর নাইলে ফিয়ার্সফুলি তুমি অ্যাকসেপ্ট করো যে তোমার ওই গাটসটা নাই, তুমি বিবাহিত, ওইটা নিয়ে বসে থাকো, তুমি এরপর যা মন চায় তাই করো। আর নাইলে ফিয়ার্সলেসলি তুমি 10-12টা প্রেম করো, কারণ ওইটা তো রিস্ক আছে। তোমার এমন হইতে পারে ওইটা করতে যে তোমার 8 মিনিট হয়ে যেত, তারপরে আবার মানে সমাজের লোকরা তোমাকে নানা কথা বলবে, যে তো প্লে বয়, হাবে যাবে, হ্যান ত্যান হাবে যাবে, তো ওইটা নিয়ে তুমি থাকো।
আই থিঙ্ক বর্তমানে এথিক্যালি নন মনোগেমাস হওয়া একটা টার্ম পপুলারাইজ হচ্ছে অ্যাব্রোডে, বাট বাংলাদেশে এখনো এথিক্যালি এখন কেউ যদি একটু বহুগামিতার চর্চা করে, কিন্তু কথা হলো যে বহুগামিতাই যে সর্ব আলটিমেট এটা কিছু না, কারণ একগামিতাও আছে। তো কেউ যদি থাকতে চায় ওটাও ঠিক আছে, কেউ যদি বহুগামী থাকতে চায় ওটাও ঠিক আছে, করো, ডু ইউর ওন রিস্ক, মানে তোমার নিজের রিস্কে করো। বাট যদি বহুগামী হয় সেক্ষেত্রে আমার মনে হয় করা উচিত, মানে ট্রান্সপারেন্সি থাকা উচিত। অবশ্যই ওইটাই। কেউ যদি এখন বহুগামী থাকতে না চায়, তো তাকে তুমি সবকিছু জানাই আর চর্চা করো যে হ্যাঁ ভাই আমি আমার লাইন এটা, রাজি থাকলে ইন, না থাকলে ওকে শ্রদ্ধাপূর্ণভাবে তুমি বের হয়ে কোনো সমস্যা, কারো ওইটাতে হার্ম করার কোনো প্রয়োজন নেই। যে ওই ঝান্ডা মেরে ফিলোসফি দিয়ে তারপরে তুমি হ্যাঁ বহুগামীতে হলো সবার বহুগামী হয়ে যাওয়া উচিত, তাহলে তুমি যে ধার্মিক মুসল্লি হয়ে যাবে আসলে, যে হ্যাঁ সবারই কড়াই গন্ডায় বাচ্চা নেওয়া উচিত, সবারই এটা নেওয়া উচিত না, তাহলে তো তোমার সাথে আরো পার্থক্য থাকে। হ্যাঁ তুমি তোমারটা জানাও, করো, বের হয়ে আসো। আবার তুমি বহুগামী আবার বলবো যে না আমার আমি একটু বিয়ে শাদীও করে ফেলি, আমার একটু নিরাপত্তা লাগবে। আবার আমি বহুগামী, কিন্তু আমি চাই না আমার পার্টনার বহুগামী হোক। আমার পার্টনার সব পার্টনারের পৃথিবী রিভলভ করবে আমার অ্যারাউন্ডে, কিন্তু আমার আবার থাকবে অনেকগুলো পার্টনার। টোটাল হিপোক্রেসি, টোটাল জিনিসটা এটা কাজ করে না। আপনি যদি বহুগামী চর্চা করতে গেলে তোমার কোনো কালে যদি মনে হয় যে না এখন আমার একটু স্টেবল হওয়া দরকার, তাহলে তুমি যারা বহুগামী ওই পার্টনারের ভিতর থেকেই কাউকে বেছে নাও, যে আচ্ছা ঠিক আছে এখন আমরা থামি, তুমিও না করো আমিও না করি, আমাদের কথা স্টেবল থাকে, দ্যাটস ইট। আর নাহলে সারা জীবন বহুগামিতার চর্চা করো, কইরা তুমি একা থাকো, তোমার কামাই তুমি করে খাও, তোমার মতো করে তুমি থাকো। আর একসাথে থাকলে কিছু বেনিফিট আছে, বহুগামিতার চর্চা করলে কিছু বেনিফিট আছে, একসাথে থাকলে কিছু স্যাক্রিফাইস আছে, বহুগামিতার কিছু স্যাক্রিফাইস আছে। এইসব কিছু বুঝে নিজের জীবন কনসিয়াসলি ডিসিশন নাও, তাইলে কোনো সমস্যা নেই, কোনো এথিক্যালেও কোনো ঝামেলা হবে। ঝামেলাটা হয় তখনই যখন আমি দুই নৌকায় পা দিতে চাই এবং দুইটা নৌকা নিয়ে চলতে চাই। না, ইউ হ্যাভ টু স্যাক্রিফাইস সামথিং, এবং লাইফে স্যাক্রিফাইস আছে।